তো এই খরচ যেন আপনার না বাড়ে সেই দিকে আপনার খরচের লাগাম টানতে হবে। যখন আপনি এখানে এইসব জায়গায় খরচের লাগাম টানতে পারবেন, আপনার অ্যাড কস্ট কমে আসবে। পৌঁছে দেওয়া ফেসবুকের কাজ মৌলিকভাবে এতটুকুই, বাকি কাজ আপনার। কিন্তু ফেসবুক অন্য কোনো কাজ করুক না করুক, ফেসবুকের আবার এটাও চাহিদা যে আপনি যেন এখান থেকে একটা আপনার ডিজায়ার্ড আউটপুটটা পান, একবার উপরে একবার নিচে। এবং এখানে আমি যতটুকু আনস্টেবিলিটি দেখালাম, এর চেয়ে অনেক বেশি আনস্টেবল হয় ক্যাম্পেইন। একদিন মনে করেন 10টা সেল এসে পড়ছে, পরের দিন কোনো সেলই নাই। এত কষ্ট করে অ্যাড রান করি, এত কিছু করি, কিন্তু এর কষ্ট তো কমতেছে না, রেজাল্টটা প্রপার ওয়েতে সেট আপ করা থাকে না। ইভেন্ট ফায়ার হইলে তো আপনার যেমন সুবিধা তেমন কিন্তু অসুবিধাও আছে। ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে আসছে, এবং এখন সে শুধু এক্সপেরিমেন্ট করতেছে, এবং তার এই আপডেটটাকে এখন কি এক্সপেরিমেন্ট করার কারণে আমাদের হচ্ছে যে অ্যাডের 12টা বেজে যাচ্ছে। হিডেন কস্ট 2,40,000 টাকা। এটা কিন্তু আরো বড়। এটা আরো বড় কেন দেখেন, ডিজিটাল মার্কেটিং কি জিনিস বা আসলে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি এবং কি বোঝা উচিত সেটা নিয়ে সামনে আলোচনা করব। এইখান থেকে আপনি যে কি আউটপুটটা নিয়ে আসতে পারেন সেটা আপনার মাথায় নাই। এইখান থেকে আপনি কিভাবে আপনার অ্যাড কস্ট কমিয়ে আনতে পারেন, আপনি কিভাবে আপনার বিজনেসকে বড় করতে পারেন শুধু পিক্সেলের মাধ্যমে, পিক্সেলটাকে ইউজ করার মাধ্যমে, সেইটা আপনার মাথায় নাই। এখানে এমন কিছু মিস্টেক নিয়ে আলোচনা করা হয়েছে যেগুলো আপনি যদি করে থাকেন তাহলে আপনার আসলে আগামী 2-3 বছরের মধ্যে বিজনেস নাই হয়ে যেতে পারে। ডাটা ট্র্যাক না করা হিডেন কস্ট আমরা এখন দেখবো। এখন আমাদের সবকিছুই ঠিক আছে, আমাদের মনে করেন ভিডিও ঠিক আছে, আমাদের হচ্ছে এখন কন্টেন্টের রিটেনশন ভালো, আমাদের রিটেনশন ভালো হওয়ার কারণে আমাদের সিটিআর ভালো, আমাদের ওয়েবসাইট খুব ফাস্ট লোড হয়, আমাদের ওয়েবসাইটে হচ্ছে যে আমরা পুরোপুরি রেসপন্সিভ করছি। মানে মোটামুটি এখন আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্যাগুলো দেখলাম এই সমস্যাগুলো আমরা সব সমাধান করলাম। সমাধান করে এখন আমরা কি করলাম, 7 দিনের জন্য এখন অ্যাড রান করলাম যে না এখন মোটামুটি আমরা একটা অবস্থা চলে আসছে, এখন আমরা অ্যাড রান করতে পারি 7 দিনের জন্য। তো লেটস সি ফর 7 days। তো দিস ইজ দ্য রেজাল্ট। আমরা 7 দিনের যে অ্যাড রান করলাম, 7 দিনের অ্যাড রান করার পরে আমাদের যে রেজাল্টটা দাঁড়ালো সেটা আমরা এখানে একটু দেখবো। এখানে এটাকে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব ছোট করে। তো প্রথমে আছে আপনার এটা মনে করেন নভেম্বর মাসের 1 তারিখ থেকে আমাদের এটা ডেট ছিল। তারপরে মনে করেন আমাদের প্রত্যেকদিন বাজেট হচ্ছে $10, এবং প্রথম দিন আমাদের রেজাল্ট হলো 3টা, পরের দিন 2 তারিখে ধরেন 5টা, তারপরের দিন 1টা, তারপরের দিন 4টা, তারপরের দিন 0টা, তারপরের দিন 3টা, তারপরের দিন 2টা। এবং কস্ট পার রেজাল্ট $3.33, তারপরে হচ্ছে $2, তারপরে $10, এক্সেলে $10, তারপরে $2.5, তারপরে $10। এখানে কিন্তু কোনো সেল নাই, এখানে কোনো সেল নাই। কিন্তু এখানে যে আমাদের কি হয়েছে, এদিকে এদিন মনে করেন এটা হচ্ছে যে 5 তারিখে আমাদের সেল আসছে একেবারে 0টা, কোনো রেজাল্টে আসে নাই, কিন্তু খরচ তো অবশ্যই $10 হয়েছে। এরপরে আবার 3টা, তারপরে হচ্ছে যে আবার 2টা, $5 করে খরচ হয়েছে। এখন এখানে সমস্যা কি, এখানে তো মোটামুটি আমাদের প্রত্যেক দিনে সেল আসতেছে, একদিন বাদে বাকি সব দিন আমাদের সেল আসছে। এবং টোটাল যদি আমরা ধরি তাহলে 3, 5, 8, 9, 13, 16, 18টা সেল আছে, এবং টোটাল খরচ হয়েছে $70। তো এভারেজ মোটামুটি তো আমাদের কি হয়েছে, সেল তো হয়েছে। এখানে সমস্যাটা কি দেখেন, এটা চোখে পড়ার মতনই সমস্যা। আর এখানে সমস্যাটা হচ্ছে যে কস্ট বাড়ছে কমছে, কোনো স্টেবিলিটি নেই। দেখেন $3, $2, $10, $2 থেকে $10 চলে গেছে, আবার সেখান থেকে $2.5 চলে আসছে, আবার $10 চলে গেছে, কিন্তু আবার 0 সেল। এরপরে হচ্ছে যে আবার $3 আসছে, পরে আবার $5। মানে কোনো কি নাই, স্টেবিলিটি নাই। হয়তো বা গ্রোথের দিকে যাক, অথবা ডাউনের দিকে যাক, অথবা মানে সমান সমান থাকুক, কোনো রকমই নাই, একবার উপরে একবার নিচে। এবং এইখানে আমি যতটুকু আনস্টেবিলিটি দেখালাম এর চেয়ে অনেক বেশি আনস্টেবল হয় ক্যাম্পেইন। আমার নিজের ক্যাম্পেইনও এরকম অনেক সময় হয় যেখানে অনেক বেশি আনস্টেবল। একদিন মনে করেন 10টা সেল এসে পড়ছে, পরের দিন কোনো সেলই নাই, এরকম হয়। তো এটা কেন হয়, এটা হওয়ার অনেকগুলো কারণ আছে। এটা যে একটা কারণে হয় তেমনটা না, তবে আমরা এখানে একটা কারণ দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ। আচ্ছা, কি কারণ দেখবো তার আগে হচ্ছে যে আমরা দেখেন এটাকে একটু দেখতেছি যে আমাদের কি আছে, আমাদের অফার ঠিক আছে, আমাদের ওয়েবসাইট ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমাদের অন্যান্য ম্যাট্রিক্সও ভালো, মনে করেন সিপিএমও আমাদের ভালো, আমাদের হচ্ছে লিঙ্ক ক্লিকও ভালো মোটামুটি, তারপরে ভিডিও ভিউ ভালো, এবং আদার্স আরো যা কিছু আছে, আপনার সিটিআর ভালো, এটা ভালো, সেটা ভালো, সবকিছুই ভালো। অন্যান্য সব মেট্রিকে দেখবেন যে আপনার সবকিছুই ঠিক আছে মোটামুটি। আপনার যখন আপনি মেটাতে আপনার কি করবেন, অ্যানালাইসিস করতে যাবেন, তখন দেখবেন যে আপনার সবই ঠিক আছে। আপনার হচ্ছে যে যতগুলো ম্যাট্রিক আপনার এখানে দেখানো উচিত, যতগুলো ম্যাট্রিকে আপনার ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করা উচিত, প্রত্যেকটা ম্যাট্রিকে আপনি দেখবেন যে খুব ভালো আছে। তার সিটিআর আছে মনে করেন 5 থেকে 7 আছে, আপনার হচ্ছে যে লিঙ্ক ক্লিক আছে যতটুকু হওয়া দরকার ততটুকু আছে, আপনার ভিডিও ভিউজের রিটেনশন খুব ভালো, খুব বেশি পরিমাণে কোনো এক জায়গায় ড্রপ করে গেছে এরকম হয় নাই, এবং এছাড়া আদার সবগুলোই ঠিক আছে। কিন্তু তারপরও আমাদের কোনো কি নাই, স্টেবিলিটি নাই, আপ ডাউন। সেল কস্ট কি করতেছে, সেলও আপ ডাউন করতেছে, সাথে সাথে কস্ট তো
আপ ডাউন করতেছে। সবকিছু ঠিক থাকলো, একটা জিনিস ঠিক নাই, সেটা হলো যে ফেসবুক আমাদের এখনো জানে না যে কে পারচেস করলো আর কে করলো না। মানে ফেসবুকের কাছে এতটুকু খবর আছে যে আপনার কি হয়েছে, পারচেজ হয়েছে, এটা ফেসবুক খুব ভালোভাবেই আপনার ট্র্যাক করে ফেলছে যে হ্যাঁ পারচেজ হয়েছে। কিন্তু ঘটনা হলো যে ফেসবুক পুরোপুরিভাবে এটা বুঝতে পারে নাই যে ফেসবুক কি করে, মানে কে পারচেজ করলো। এই জিনিসটা আসলে ফেসবুক কি করতে পারে না, ভালোভাবে ধরতে পারে নাই, এইটাই সমস্যা। এখন কথা হলো যে এটা জেনে ফেসবুকের কি লাভ, ফেসবুককে কেন জানাইতে হবে যে কে পারচেজ করলো আর কে পারচেজ করলো না, এটা দিয়ে ফেসবুক করবেটা কি, তাই না? খুবই ইম্পর্টেন্ট। মনে করেন ভাই আমার সেল হয়েছে, আমার কাস্টমার, আমার সবকিছু, এখানে ফেসবুকের কি যায় আসে, তাই না? তো দেখেন ফেসবুক কি করবে, যদি ফেসবুক জানতে পারে যে আপনার এটা কে কিনছে আর কে কিনে নাই, তাহলে ফেসবুক কি করতে পারবে, যারা কিনছে তারা যেই ক্যাটাগরির মধ্যে পড়ে, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে ধরন, তাদের যে সেগমেন্ট, তাদের যে বিহেভিয়ার আছে, তাদের অন্যান্য যে ইয়াগুলো আছে, সেই যে সেগমেন্ট আছে, সেই যে ধরনের মানুষগুলো আছে, ফেসবুক ওই ধরনের মানুষের কাছে যেতে পারবে। এটাই হচ্ছে যে এখানে সুবিধা। যদি ফেসবুক এটা বুঝতে না পারে, আপনার সেল হয়েছে ভালো কথা, কিন্তু যে কে কিনলো তাকে তো ফেসবুক কি করতে হবে, আপনার হচ্ছে যে চিনতে হবে। যদি ফেসবুক তাকে না চেনে, তাহলে ফেসবুক র্যান্ডমলি মানে এক্সপেরিমেন্ট করতে থাকবে, দেখবে যে হ্যাঁ অমুকের কাছে দিলাম হলো, অমুকের কাছে দিলাম হলো, কিন্তু প্রত্যেকে হয়তোবা কি করছে, আপনার অনেকেই হয়তোবা লিঙ্ক ক্লিক করছে, আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ করছে, অনেক কিছুই করছে, কিন্তু ফাইনালি কে হচ্ছে যেটা পারচেস করে বের হইলো সেটা, এবং অন্যান্য আরো আদার যে কিগুলো আছে, আপনার মেট্রিকগুলো আছে, সেগুলো যদি ফেসবুকের কাছে প্রপারলি না থাকে, তাহলে ফেসবুক কি করতে পারবে না, আপনার ফাইনালি একটা যে স্মুথ যে একটা আপনার মানে ক্যাম্পেইনের যে একটা আপনি একটা স্টেবিলিটি পাবেন, সেটা পাবেন না। কারণ ফেসবুকের কাছে তো কোনো নির্দিষ্ট সেগমেন্ট নাই। ফেসবুক এটা বুঝতে পারতেছে না যে আমি আসলে কোন ধরনের লোকের কাছে দিলে কাজ হচ্ছে। হ্যাঁ লিঙ্কে ক্লিক করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, খুব ভালো, কিন্তু ফাইনালি কে কিনলো সেটা ফেসবুক যেহেতু জানে না, এই কারণে কিন্তু ফেসবুক কি করতে পারবে না, এটা আপনার এটাকে স্টেবল করে তুলতে পারবে না। আর স্টেবল না করলে তো ফেসবুকে যেরকম কি হবে, আপনার হচ্ছে যে আপ ডাউন করবে সবকিছু, আপনার ইয়াও সবসময় মেজাজ সবসময় আপ ডাউন করতে থাকবে, কোনোদিন খুব ভালো যাবে, কোনোদিন অনেক খারাপ যায়, কোনোদিন ডিপ্রেশনে চলে যেতে পারেন, আবার রাগ হয়ে আপনি ক্যাম্পেইন অফও করে দিতে পারেন। তো যদি ফেসবুকের কাছে এই খবরাখবরগুলো থাকে, তাহলে ঘটনা কি হবে, ঘটনা হবে যে আপনার খরচ কমে আসবে। তখন ফেসবুক তো একটা নির্দিষ্ট সেগমেন্টকে জানে যে হ্যাঁ ওই সেগমেন্টের লোক এই প্রোডাক্টটা পছন্দ করতেছে, ওই সেগমেন্টের লোক এই কন্টেন্টটা পছন্দ করতেছে, এবং শুধু পছন্দ করতেছে না, ওই সেগমেন্টের লোক আসলে কিনতেছে, ওই সেগমেন্টের লোক ফাইনালি আপনার যেই ডিজায়ার যে কি আপনার রেজাল্ট, আপনার যেটা আপনি যেটা পেতে চান, সেটা অমুক সেগমেন্টের কাছ থেকে নিয়ে আসা যাচ্ছে। তো ফেসবুক তো আসলে চায় যে আপনি কি করেন, সেল করেন। ফেসবুক এটা কখনোই চায় না। আমাদের অনেকের কাছে মনে হয় যে ফেসবুক এটা মনে হয় ফেসবুক কি করে না করে, ঠিক আছে। ফেসবুক হ্যাঁ ফেসবুকের কাজ আপনার সেল করিয়ে দেওয়া, এটা ফেসবুকের কাজ না, কিন্তু ফেসবুক এটা চায় যে আপনি যেন সেল করতে পারেন, এটা ফেসবুক চায়। ফেসবুকের মূল কাজ হচ্ছে আপনার যেই কন্টেন্টগুলো আছে, আপনি যে ক্রিয়েটিভগুলো দিচ্ছেন, আপনি যে একটা দিচ্ছেন, এটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। ফেসবুকের কাজ মৌলিকভাবে এতটুকুই, বাকি কাজ আপনার। কিন্তু ফেসবুক অন্য কোনো কাজ করুক না করুক, ফেসবুকের আবার এটাও চাহিদা যে আপনি যেন এখান থেকে একটা আপনার ডিজায়ার্ড আউটপুটটা পান, আপনার ডিজায়ার্ড ফলাফলটা পান, রেজাল্টটা পান। কারণ আপনি যদি আসলে ডিজায়ার্ড আপনি যদি কি না পান, মানে আউটপুটটা না পান, রেজাল্টটা না পান, তাহলে কিন্তু আপনি কি করবেন না, ফেসবুকের অ্যাড দিবেন না। তো ফেসবুকের তো ব্যবসায় আপনার অ্যাড দেওয়া, আপনি যখন অ্যাড দেন তখনই মূলত ফেসবুক কি করে, ব্যবসা করে। তো এখন আপনাকে যদি ফেসবুক কি না করতে পারে, মানে স্যাটিসফাইড করতে না পারে, যদি আপনাকে খুশি করতে না পারে, তাহলে তো আসলে ফেসবুকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য ফেসবুক সবসময় এটা চায় যে আপনি সেল করতে পারেন। ফেসবুক কখনো এটা চায় না যে আপনি সেল না করে শুধুমাত্র ডলার বার্ন করেন, এটা ফেসবুক চায় না। আমাদের কাছে মনে হয় যে ফেসবুক শুধু ডলার খাওয়ার জন্য আছে, শুধু ডলার খাওয়ার জন্য আছে। না ভাই, ফেসবুক ডলার খাওয়ার জন্য নাই। ফেসবুকের সাথে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হচ্ছে যে তোমাকে আমি ডলার দেবো, তুমি বেশি মানুষের কাছে পৌঁছাবা, এবং আমার পটেনশিয়াল যে কাস্টমার আছে তাদের কাছে পৌঁছাবা, সম্ভাবনা আমি তা তোমাকে কি দেবো, হিন্ট দেবো, এই যে এই ধরনের লোকের কাছে পৌঁছাবা, এইগুলো আমি তো ফেসবুককে বলে দেবো, ফেসবুক সেই ধরনের লোকের কাছে পৌঁছাবে। তো ফেসবুক চায় যে ওই ধরনের লোকের কাছে পৌঁছাইতে, আপনার যেই ধরনের কাস্টমার আপনার পণ্য বা আপনার সার্ভিসকে কিনতেছে ফাইনালি, সেই ধরনের লোকের কাছে ফেসবুক আসলে পৌঁছাইতে চায়। কিন্তু আপনি যদি ফেসবুককে একটু হেল্প না করেন যে ফাইনালি কে কিনলো, কোন ধরনের লোক আমার এটা পছন্দ করলো, কোন ধরনের লোক আমার এটা পারচেজ করলো,
সেইটা বলে, সেটা ফেসবুককে দেখিয়ে দিয়ে, সেটা ফেসবুককে জানিয়ে যদি আপনি এটা ফেসবুককে একটু হেল্প না করেন, তাহলে তো ফেসবুক আসলে আপনাকে হেল্প করতে পারবে না। তখন তো আপনার কি হবে, আনস্টেবল রেজাল্ট হবেই। তখন আপনার রেজাল্ট আপ ডাউন করবে, তখন আপনার কস্ট আপ ডাউন করবে, তখন আপনার মনে করেন যে একদম কখনো খুব স্ট্রাইক করবে, কখন আবার একেবারে ডাউনে চলে যাবে। কারণ ফেসবুক তখন নিজেই কনফিউশনে থাকবে যে কারে রেখে কারে দেখাবো। তো এখন সেটা আমরা ফেসবুককে কিভাবে জানাবো, এটা আমরা অনেকেই জানি যে ফেসবুককে কিভাবে জানাবো, সেটা হলো যে ট্র্যাকিং এর মাধ্যমে জানাবো। দ্য সিসিটিভি ক্যামেরা ইন ইয়োর ওয়েবসাইটের মধ্যে আপনার একটা সিসিটিভি ক্যামেরা লাগাইতে হবে। সেই ক্যামেরা দিয়ে ফেসবুক দেখবে, প্রত্যেকটা ফুটপ্রিন্ট আপনার দেখবে, একটা ইউজার প্রত্যেকটা ফুটপ্রিন্ট দেখবে, একটা ইউজার কোথায় কি করতেছে না করতেছে, কোথায় ক্লিক করতেছে, কোথায় সে বেশি ইন্টারেস্ট ফিল করতেছে এবং কোন জায়গায় বেশি টাইম স্পেন্ড করতেছে, বা আপনার কোন ইউজারটা গিয়ে বেশি সময় এখানে কি করলো, সময় ব্যয় করলো, কোন ইউজারটা পারচেস করলো আলটিমেটলি, কোন ইউজারটা একটু কাট করলো, মানে মোটামুটি যা কিছু আছে। তারপর হচ্ছে যে ভিডিও প্লে বলেন, এগুলো আমরা দেখবো। কিন্তু মোট কথা হচ্ছে যে আপনার সিসিটিভি ক্যামেরা আপনার এখানে লাগাইতে হবে। এই ট্র্যাকিং সেটআপটা আপনাকে করতেই হবে। যদি আপনি এটা ট্র্যাকিং সেটআপটা না করেন, তাহলে আপনি রেজাল্টকে স্টেবল করতে পারবেন না। আচ্ছা, ট্র্যাকিং সেটআপ না করলে শুধুমাত্র যে আপনার এইখানে আপনার কি হয়েছে, রেজাল্টটা আনস্টেবল হয়েছে, জিনিসটা কিন্তু শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। এখানে আপনার আরও কিছু সমস্যা আপনি পড়বেন। আপনি নিজেও পরবর্তীতে যে ক্যাম্পেইনগুলোকে অপটিমাইজ করবেন, আপনি নিজে যে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে যে আপনি কি করবেন, আপনার রেজাল্টকে আরও ফলপ্রসূ করবেন, আরও বেশি প্রফিটেবল করবেন, সেইখানে কিন্তু আপনি নিজেই বাধাগ্রস্ত হবেন। ফেসবুক তো বাধাগ্রস্ত হয়েছে অলরেডি, সেটা আমরা দেখতেই পারলাম। তো সেইগুলো কি, প্রথম কথা হচ্ছে যে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না। আপনি প্রপারলি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না। মানে আপনার হয়তো বা ভিডিও ভিউজ থেকে আপনি হয়তো করে ফেলতে পারবেন, কিন্তু যে একটা ভিডিও আপনার দেখছে তার চেয়ে বেশি কোয়ালিফাইড কে, যে আপনার পেজটা ভিজিট করছে। তো যদি আপনি প্রপার কি না করেন, আপনার হচ্ছে যে প্রপারলি যদি আপনার এই ট্র্যাকিং সেটআপ না করেন, তাহলে কিন্তু আপনার কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না। তখন আপনার সবসময় আপনি কি করবেন, ব্রড অডিয়েন্স দেবেন, আপনি এটা দেবেন সেটা দেবেন, বিভিন্নভাবে আপনি টার্গেটিং করবেন। কিন্তু ফেসবুককে আপনি যে আগে একটা সাজেশন দিয়ে দিবেন, ফেসবুক কিন্তু এখন কাস্টম অডিয়েন্স বা এই ধরনের অডিয়েন্সগুলোকে এখন আর সিরিয়াসলি নেয় না। সিরিয়াসলি নেয় না বলতে যে আগে যদি আপনি কাস্টম অডিয়েন্স দিতেন, তাহলে ফেসবুক সেখানেই সীমাবদ্ধ থাকতো, এখন আর সেখানে সীমাবদ্ধ থাকে না। তো যাই হোক, সেটা নতুন আপডেট, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু মৌলিকভাবে কিন্তু আপনাকে কাস্টম অডিয়েন্সের গুরুত্ব সবসময় ছিল এবং আছে। কারণ তো আপনার কাস্টম অডিয়েন্স এখন ফেসবুক এটা কেন সাজেশন হিসেবে, তো সাজেশন হিসেবেও নীল, মনে করেন একজনের ইয়াতে সাজেশন আছে আর একজনের নাই। তো যার সাজেশন আছে সে যদি একটা প্রপার সাজেশন দিতে পারে যে ভাই এই ধরনের লোক কিন্তু আমার এটা পছন্দ করে, এই ধরনের লোক কিন্তু আমার পেজ ভিজিট করে, এই ধরনের লোক কিন্তু আমার জিনিসটা কিনছে আগে, এই ধরনের সাজেশন যদি আপনি ফেসবুককে দিতে পারেন, তাহলে ফেসবুকের জন্য সহজ হয়ে গেল। ফেসবুক অন্যান্য জায়গায় এক্সপেরিমেন্ট করলো না, এই যে এক্সপেরিমেন্টের যে কিটা আছে আপনার হচ্ছে বাজেটটা আছে, সেটা আপনার বেঁচে গেল, তাই না? তো আপনার কাস্টম অডিয়েন্সটা কিন্তু সবসময় আপনার অবশ্যই লাগবে। একইভাবে লুকালাইক অডিয়েন্স, আপনি যদি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে কি করতে পারবেন, লুকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনি কাস্টম অডিয়েন্সে তৈরি করতে না পারেন আপনার ট্র্যাকিং না করার কারণে, তাহলে তো আপনি লোকালাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন না। মনে করেন একটা এক শ্রেণীর লোক কি করছে, আপনার হচ্ছে যে ওয়েবসাইট যারা ভিজিট করছে তাদেরকে আপনি হয়তো বা যদি ধরতে পারতেন, তাহলে আপনি কি করতে পারতেন, তাদেরকে দিয়ে আরও লোকালাইক, মনে করেন 1000 লোক ভিজিট করছে, তাদের মতো করে আপনি আরও 10,000 1 লাখ লোককে আপনি খুঁজে পাইতেন, কিসের মাধ্যমে, লোকালাইকের মাধ্যমে। কিন্তু আপনি যদি সেই জিনিসটা না পান, সেই অডিয়েন্সটা আপনি যদি না পান, তাহলে আপনি কি করতে পারবেন না, লোকালাইকও তৈরি করতে পারবেন না। যখন লোকালাইক তৈরি করতে না পারবেন, তখন ফেসবুক আবারও কি করবে, নিজের মতো করে এক্সপেরিমেন্ট করবে। তো সেখানে আপনার আবারও কস্টিং বাড়বে। আমি যে আপনাকে বললাম যে আপনার কি করবেন, আপনার হচ্ছে যে অ্যাড কস্ট কমিয়ে আনবেন। অ্যাড কস্ট কমানোর পদ্ধতি কি? অ্যাড কস্ট কমানোর পদ্ধতি হচ্ছে যে আপনার কোথায় কোথায় খরচ অতিরিক্ত যাচ্ছে, সেই খরচগুলোকে আপনার কস্ট কাটিং করতে হবে। আমরা বিজনেসে যখন কস্ট কাটিং করি, সেখানে আমরা কি করি, সেখানে আমরা প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইজ করি যে এখানে আমরা যে খরচটা করতেছি, আমরা যে দৈনিক 5 কপি চা মানে 5 কাপ কফি খাইতেছি অফিসে, আমাদেরকে আসলে 5 কাপ খাওয়া দরকার আছে নাকি 3 কাপ খাইলেই চলে, অতিরিক্ত আমরা যে 2 কাপ খাইতেছি সেটা কাট। তো ঠিক একইভাবে আপনাকেও ফেসবুক অ্যাডের যে খরচ আপনি কমাবেন,
সেটাও এইভাবে যে আপনার হিডেন কস্ট যেগুলো আছে সেগুলোকে কাট করার মাধ্যমে আপনাকে মূলত আগায় আসতে হবে। যখন সেই হিডেন কস্টগুলোকে আপনি কাট করে ফেলবেন বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে, আপনার এই অ্যালগোরিদমগুলোকে ভালোভাবে বোঝার মাধ্যমে এবং সেগুলোকে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার কিন্তু কস্ট অনেক কমে আসবে। এরপর হচ্ছে আপনি রিটার্গেট করতে পারবেন না। আপনার যেই লোকগুলো আগে পারচেস করছে তারাই তো আপনার সবচেয়ে বিশ্বস্ত লোক, বা তারা আপনাকে বেশি বিশ্বাস করে। যারা এখন পর্যন্ত কেনে নাই তারা কিন্তু আপনাকে কম বিশ্বাস করে, বা তাদের সঙ্গে আপনার কানেকশনটা এখনো তৈরি হয় নাই। তো যারা আপনার কাছ থেকে আগে কিনছে অথবা আপনার এখানে ভিজিট করছে তাদেরকে আপনি কি করতে পারবেন, রিটার্গেট করতে পারবেন। যেমন রিটার্গেট তো এটার অনেক উদাহরণ হতে পারে। যেমন এখন আমি শুধু একটা উদাহরণে দিই ছোটখাটো করে। যেমন মনে করেন যে আমি একটা কি করি, মনে করেন ব্যাগ বিক্রি করি। এখন ব্যাগটা ধরেন 1500 টাকা দাম। তো 1500 টাকা যখন দাম হয়েছে, এখন একটা লোক মনে করেন যে 1000 লোক এটা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে। তো ওয়েবসাইটটা ভিজিট করা মানে কি, তার এই ব্যাগটার প্রতি ইন্টারেস্ট আছে, সে ব্যাগটা আসলে পছন্দ করছে, বা তার হয়তো বা ব্যাগটা প্রয়োজন আছে। সে যে কোনো কারণেই হোক তার ইন্টারেস্ট আছে বিধায় সে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করছে। কিন্তু সে তার কাছে হয়তোবা মনে হয়েছে যে আমাদের প্রাইসিংটা একটু বেশি, হয়তোবা 1500 টাকা তার কাছে একটু বেশি হয়ে যায়। তখন আপনি কি করতে পারবেন, রিটার্গেট করে আপনি হচ্ছে যে তাকে একটা অফার দিয়ে দিলেন যে আপনি হচ্ছে 10% ডিসকাউন্ট নিতে পারেন। 10% ডিসকাউন্টে আপনি হচ্ছে 1350 টাকা আমাদের ব্যাগটা এখন পারচেস করতে পারেন। তখন কিন্তু আপনার যে লোকটা আগে থেকে ইন্টারেস্টেড তাকে আপনি আবার অফার করলেন। কিন্তু আপনার যতক্ষণ আপনি যদি রিটার্গেট না করে কি করেন, আগে অন্য একটা মনে করেন অন্য একটা লোককে আপনি কি করেন, নতুন একটা লোককে আপনি এটা কেউ দেখাইতেন যে 1350 টাকা, তখন তার কাছে এটাই মনে হতো যে ব্যাগটার দাম 1350 টাকা। তখন সেটা তার কাছে এটা ফিল হতো না যে আমি কম দামে পাচ্ছি, এই ফিলিংটা সে পেত না। কিন্তু আপনি যখন রিটার্গেট করলেন, আগে তার কাছে 1500 টাকা দেখাইছেন, পরে আপনি তাকে দেখাইছেন কত, মনে করেন 1350, তখন তার কাছে মনে হচ্ছে যে এখানে আমি তো 150 টাকা কমে পাচ্ছি। তো যখন সে 150 টাকা কমে পেল তখন কিন্তু সেটা পারচেস করে নেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই জন্য আপনার রিটার্গেটিংটা খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আপনি কি না করেন, আপনার যদি ট্র্যাকিং না থাকে, আপনার যদি কেউ ওয়েবসাইটে ভিজিট করলো না করলো সেটা যদি আপনি প্রপারলি ট্র্যাক না করেন, সেটা যদি আপনি সিসিটিভি ক্যামেরা যদি আপনি না লাগান আপনার ওয়েবসাইটে, তাহলে কিন্তু সে আলটিমেটলি আপনি কিন্তু তাদেরকে রিটার্গেট করতে পারবেন না। তখন আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন লোকের কাছে যেতে হবে। আর যখনই আপনি নতুন লোকের কাছে যাবেন তখনই আপনার খরচ বাড়বে, তখনই ফেসবুক এক্সপেরিমেন্ট করবে, তখন আপনার কী হবে না, মানুষের আগ্রহ আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি করতে হবে এবং আপনার কস্ট বাড়বে। এই যে পটেনশিয়াল কাস্টমারকে টার্গেট করতে পারবেন না। পটেনশিয়াল কাস্টমার তো এরাই যারা আপনার মনে করেন একবার কি করছে, আপনার লিঙ্কে ক্লিক করছে, আপনার হচ্ছে যে পেজটা ভিজিট করছে, কেউ হয়তো বা আপনার হচ্ছে অ্যাড টু কার্ট করছে, মোটামুটি ইনিশিয়েট চেক আউট করছে, ফাইনালি চেক আউট হয়তো বা করে নাই। তো তারা কিন্তু সবচেয়ে বেশি পটেনশিয়াল কাস্টমার। তো তাদেরকে আপনি কি করতে পারবেন, ট্র্যাকিংয়ের মাধ্যমে সেই লোকগুলোকে আপনি একটা অডিয়েন্সে রূপান্তর করতে পারবেন, সেটা কাস্টম অডিয়েন্স তৈরি করে আপনি তাদেরকে তারপর টার্গেট করতে পারবেন। কিন্তু যদি আপনার এটা না থাকে তাহলে আপনি এগুলো কোনো কিছুই পারবেন না। প্রত্যেকটার কারণে কিন্তু আপনার কি হবে, প্রত্যেকটা জায়গায় এই যে মনে করেন কাস্টম অডিয়েন্স বলেন, লোকাল অডিয়েন্স বলেন, এগুলো যদি আপনাকে প্রত্যেকটা জিনিস আপনাকে নতুন করে করতে হয়, নতুন করে হচ্ছে যে আপনার নতুন অডিয়েন্সের কাছে যেতে হয়, তাহলে কিন্তু আপনার সেখানে খরচ বেশি। নতুন অডিয়েন্সের কাছে সবসময় খরচ বেশি, সেটা আপনার সেই লোকটা আগে থেকে পারচেস করুক অথবা না করুক। মনে করেন কেউ হয়তো আগে থেকে পারচেস করছে, আপনার সে পুরনো কাস্টমার, তার কাছে আপনি খুব সহজেই সেল করতে পারবেন। আর একটা লোক হয়তোবা সে এখন আপনার এখানে পারচেস করে নাই, কিন্তু সে আপনার সম্পর্কে জানে, আপনার পেজটা ভিজিট করছে, আপনার হচ্ছে যে ওয়েবসাইটটা ভিজিট করছে, আপনার অফারটা দেখছে, এগুলো সম্পর্কে সে একটু ঘাটাঘাটি করছে, তখন তার মনে করেন আপনার কোনো একটা নতুন অফার কেনার সম্ভাবনা ধরেন 70-80% হয়ে যাবে। আর একটা লোক সে আপনার সম্পর্কে জানেই না, তো যখন সে আপনার সম্পর্কে জানেই না তখন কিন্তু একটা জিনিস পারচেস করার আপনার সম্ভাবনা নেমে আসবে, মনে করেন যে 40-50% বা হচ্ছে যে তারও কমে। তো যখন 40-50% থাকবে তখন কিন্তু তাকে আপনাকে আরও বারবার দেখাইতে হবে। যখন আরও বারবার আপনি দেখাবেন, আরও বারবার তাকে অফার করবেন, তখন তো আপনার খরচ বেড়ে যাবে। তো এই খরচ যেন আপনার না বাড়ে সেই দিকে আপনার খরচের লাগাম টানতে হবে। যখন আপনি এখানে এইসব জায়গায় খরচের লাগাম টানতে পারবেন, আপনার অ্যাড কস্ট কমে আসবে। সিম্পল। যদি আপনি কি না করেন, এইভাবে ট্র্যাকিংটা সেট আপ না করেন এবং এই যে আপনার লোকাল অডিয়েন্স বলেন, কাস্টম অডিয়েন্স বলেন, অন্যান্য যে রিটার্গেটিং বলেন, এগুলো যদি আপনি করতে না পারেন, ফাইনালি আপনাকে অ্যাড কস্ট বেড়ে যাবে।
তখন আপনি কি করবেন, আপনি যদি বিজনেসম্যান বা কোনো ডিজিটাল মার্কেটারের ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে মার্কেটারকে দোষারোপ করবেন, আর নিজে মার্কেটার হয়ে থাকলে মেটাকে দোষারোপ করবেন। খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি বিজনেসম্যান হন বা কোনো ডিজিটাল মার্কেটারকে যদি আপনি কি করেন, আপনার হচ্ছে যে হায়ার করেন এবং সে যদি আপনার কাজ করে দেয়, তাহলে আপনি কি করবেন, ওই মার্কেটারকে দোষারোপ করবেন যে ভাই তুমি তো কি করতেছো না, তোমাকে সব বাজেট দিলাম, এটা দিলাম সেটা দিলাম, এত কস্ট বাড়তেছে কেন, এত হচ্ছে যে আমার ডলার এত খরচ হচ্ছে কেন। এটা আপনি দোষ দেবেন মার্কেটারকে। এখন মার্কেটার তো সে যদি আপনার সবগুলো জিনিসগুলো আপনাকে যদি কি করতে পারে, ধরে ধরে বলতে পারে, দিতে পারে, তাহলে তো ভালো। কিন্তু যদি সেইগুলো না বুঝে, তাহলে তো সে নিজেও আসলে একটু ফ্রাস্ট্রেশনে চলে যাবে যে কি রে ভাই, এত কষ্ট মষ্ট করে অ্যাড রান করি, এত কিছু করি, কিন্তু অ্যাড কস্টে তো কমতেছে না, অ্যাড কস্ট কমতেছে না। আর যদি আপনি নিজেই মার্কেটিং করেন বা আপনি যদি নিজে মার্কেটার হন বা যাই হন না কেন, তখন আপনি নিজেকে তো আর দোষ দিবেন না। আমরা তো নিজেকে দোষ দেই না, তখন আপনি দোষ দেবেন মেটাকে, যে ফেসবুক নতুন একটা আপডেট নিয়ে আসছে, ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে এবং এখন সে শুধু এক্সপেরিমেন্ট করতেছে এবং তার এই আপডেটটাকে এখন কি এক্সপেরিমেন্ট করার কারণে আমাদের হচ্ছে যে অ্যাডের 12টা বেজে যাচ্ছে। হ্যাঁ, সে এক্সপেরিমেন্ট করবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু এর মানে এই না যে আপনার প্রত্যেকটা অ্যাডে এটা কি পড়বে, এফেক্ট পড়বে। আপনি হয়তো বছরে 2-1 বার বা 2-1টা ক্যাম্পেইন হয়তো আপনি এরকম সমস্যা পড়তে পারেন, কিন্তু এটা রেগুলার কেস না। আমি প্রচুর পরিমাণে এরকম মেটা মার্কেটারকে দেখেছি, তারা কি করে, ধরে মানে মেটাকে দোষ দিয়ে দেয় যে ভাই ফেসবুক ইদানিং কি যেন শুরু করছে। ভাই ফেসবুক কিছুই শুরু করে নাই, ফেসবুক আগেও যা ছিল এখনো তাই আছে। এখন সে একটা সফটওয়্যার কোম্পানি, সে একটা টেকনোলজিক্যাল কোম্পানি, সে তো প্রতিনিয়ত আপডেট করবে, এটা তো তার নিয়ম, এটাই তার বেঁচে থাকার উপায়, যে সে প্রতিনিয়ত এটাকে আপডেট করবে। আপনি একজন মার্কেটার হিসেবে সে আপডেটের সঙ্গে নিজেকে কি করে যেতে হবে, খাপ খেয়ে যেতে হবে। আপনাকে প্রতিনিয়ত সেটার সঙ্গে আপডেটেড থাকতে হবে এবং সেটাকে আপনি কিভাবে আপনার ক্যাম্পেইনের ভিতরে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার ক্যাম্পেইনে সেটা কিভাবে হচ্ছে প্রভাব ফেলতে পারে, সেটা আপনাকে আগে থেকে প্রেডিক্ট করতে পারতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে। যদি আপনি সেটা না নিয়ে শুধু মেটাকে দোষারোপ করেন, মেটার তো কোনো কিছু যায় আসে না। ডলার তো আপনার গেছে, খরচ আপনার হয়েছে, খরচ আপনারই হবে, কিন্তু ফাইনালি আপনার কি হবে, মানে দোষারোপটা শুধু মেটার উপরে দিবেন অথবা আপনি হচ্ছে মার্কেটারকে দোষারোপ করবেন। এখন মার্কেটার যদি আপনাকে বোঝাতে পারে যে ভাই আপনার এই কারণে সমস্যাটা হয়েছে, তাহলে তো মার্কেটার হয়তো বা বেঁচে যাবে। কিন্তু যদি মার্কেটারের অবস্থা এমন হয় যে সে দোষটা ধরতে পারে না, সে আসলে সব বিষয়গুলোকে অ্যানালাইজ করতে পারে না, সে প্রত্যেকটা বিষয়কে হয়তো বা কোথায় কি প্রবলেম হয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করার মতো তার ক্যাপাসিটি এখনো তৈরি হয় নাই, তাহলে তো সে নিজেও নিজেকে একটু মনে মনে দোষারোপ করে ফেলবে অথবা আপনাকে হয়তো বলটা দোষ দিবে যে আপনি বাজেট দেন না, এটা দেন না, সেটা দেন না, তখন তার মন মতো আপনাকে একটা বলবে। এই জিনিসগুলো ঘটে, প্রচুর পরিমাণে ঘটে। এটা আমরা যখন শেষের দিকে যখন এই মার্কেটার বা হচ্ছে যে বিজনেসম্যান বা যা আমরা মার্কেটার নিয়োগ দেওয়া বা হচ্ছে যে ডিজিটাল মার্কেটার থেকে মার্কেটিং এর যে কনসেপ্টটা আমি বললাম, সেই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়টা আলোচনা আসবে ছোট করে। এখন কোন কোন ইভেন্ট হচ্ছে আপনি ট্র্যাক করবেন, এখানে আমি সিম্পল একটা লিস্ট দিয়েছি। এখানে এটা কোনো আহামরি বড় কোনো লিস্ট না, এটা খুবই কমন লিস্ট। আর আমাদের যে ই বুকটা আছে যেখানে আমি দেখালাম যে আপনার কি 5 ডেডলি মিস্টেকস ইন ইউর বিজনেস, ওইখানে এটার আরো একটু ডিটেল আছে এবং আপনি কি দিয়ে কি ধরনের হচ্ছে কি করবেন, কোন কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, তারপর হচ্ছে কোনটা ব্যবহার করতে হবে না করতে হবে ইত্যাদি, এই বিষয়ে মোটামুটি সেখানে আপনার বলা আছে। তো আপনি সেই বুকটা নিলে আরো এটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। তো এখানে আমাদের প্রথমে আছে পেজ ভিউ, তারপর আছে ভিডিও ভিউ। ভিডিও ভিউটা অনেকে ট্র্যাক করে না, অনেকে পেজ ভিউ তো কমন। পেজ ভিউতে আমরা হচ্ছে যে যখন একটা কি করে পিক্সেল সেট আপ করে যখন পেজ ভিউটা ওটা হয়ে যায়, মানে এটা মনে করেন কি বেস সেট আপ। কিন্তু ভিডিও ভিউ করার জন্য আপনাকে কি করতে হয়, আলাদা করে অ্যাকশন নিতে হয়। ডেপথ অফ স্ক্রল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই করে কিন্তু এখানে আবার একটা মিস্টেকও করে, যাই হোক সেটা আমরা দেখবো পরে। টাইম অন দ্য ওয়েবসাইট খুবই ইম্পর্টেন্ট। একটা লোক এসে আপনার ওয়েবসাইটে কত সময় থাকলো সেটা খুবই ইম্পর্টেন্ট। একটা লোক যদি এসে ল্যান্ড করেই সাথে সাথে বের হয়ে যায়, তার মানে সে লোকটা অতটা বেশি কেন ইন্টারেস্টেড না। কিন্তু একটা লোক যদি 20 সেকেন্ড থাকে, 30 সেকেন্ড থাকে, 1 মিনিট থাকে, তার মানে সে মোটামুটি ভালো ইন্টারেস্টেড। সে হয়তো বা অন্য কোনো কারণে এখন পারচেস করে নাই, কিন্তু তার ইন্টারেস্ট আছে বিধায় সে এখানে কিছুটা সময় ব্যয় করেছে। এই জন্য ওই জিনিসটা আপনার ট্র্যাক করতে পারতে হবে। আমি খুব কম ওয়েবসাইটে, আমার সাথে আমাকে যারা তাদের ওয়েবসাইট দেখান তাদের ভেতরে আমি
বলতে পারেন যে হয়তো বা 5% লোকের দেখছে যে এরকম কি করছে, তারা হচ্ছে যে টাইমও মোটামুটি কি করছে ট্র্যাক করে, কিন্তু বাকিরা কেউই এই টাইমটা কি করে না, আপনার হচ্ছে যে ট্র্যাক করে না। তারা হয়তো বা পেজ ভিউটা আপনি ট্র্যাক করবেন। এখন পেজ ভিউ তো কেউ 1 সেকেন্ডের জন্য ল্যান্ড করলো, পেজ ভিউ হয়ে গেছে। এখন একজন 1 সেকেন্ড আপনার ওয়েবসাইটে ছিল আর একজন 30 সেকেন্ড ছিল, দুইজন কি সেম? দুইজনকে আপনার মানে দুইজনের পটেনশিয়াল আপনার কি সম্ভাবনা কি সমান? কখনোই না। তো আপনি তখন দুইজনের জন্য আলাদা করে স্ট্র্যাটেজি সাজাতে পারবেন, দুইজনের জন্য আলাদা করে আপনি ক্যাম্পেইন সাজাতে পারবেন, দুইজনের জন্য আপনি আলাদা করে অফার ডিজাইন করতে পারবেন। এরপর অ্যাড টু কার্ট, কে অ্যাড টু কার্ট করলো, ইনিশিয়েট চেক আউট, তারপর হচ্ছে চেক আউট বা পারচেস, তারপর হচ্ছে ফর্ম সাবমিশন। এটা হচ্ছে যে লিড ক্যাম্পেইনের জন্য। এগুলো একদম বেসিক, একেবারে বেসিক। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই ট্র্যাক করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি ট্র্যাক করেন তাহলে মোটামুটি আপনার প্রাইমারি আমরা যে কনসেপ্টগুলো বললাম ওইগুলো আপনি এখান থেকে মোটামুটি কাজ করতে পারবেন। এছাড়াও যারা অ্যাডভান্স লেভেলে মার্কেট কি করে, আপনার হচ্ছে যে ট্র্যাকিং করে এবং অ্যাডভান্স লেভেলে তারা স্ট্র্যাটেজি সেট আপ করে, প্রত্যেকটা সেগমেন্টের মানুষের জন্য, প্রত্যেকটা ধরনের জন্য করে, তারা কিন্তু আরও অনেক কিছুই সেট আপ করে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো না। সেটা যদি কখনো ট্র্যাকিংয়ের উপরে যদি কখনো ক্লাস নেই তখন সেখানে সেটা নিয়ে হয়তোবা আরও আলোচনা করব, কিন্তু আজকে এটা নিয়ে আর আলোচনা করব না। এখন কথা হলো এই যে ট্র্যাকিংগুলো আমরা করব, এই ট্র্যাকিংগুলো আমরা কিসের মাধ্যমে করব? সেটা করব আমরা ফেসবুক পিক্সেল। এটা আমরা অনেকেই জানি, এখন মোটামুটি একটা পপুলার যে ফেসবুক পিক্সেলটা অনেক কমন। কিন্তু এখানে ঘটনা হলো পিক্সেলটা অনেক কমন, কিন্তু পিক্সেলটা প্রপার ওয়েতে সেট আপ করা থাকে না, প্রপারলি সেট আপ করা থাকে না। একটা জায়গায় ক্লিক করলে একটা ইভেন্ট যেখানে কি হওয়া দরকার, ট্রিগার হওয়া দরকার, সেখানে অন্য ইভেন্ট ট্রিগার হয়। যেখানে একটা ইভেন্ট ট্রিগার হওয়া দরকার সেখানে 3টা ইভেন্ট ট্রিগার হয়। যেখানে আপনার একটা হইলে যথেষ্ট সেখানে 4টা হয়। অনেকের তো আমি দেখছি যে মানে 3-4টা পিক্সেল সেট আপ করে রাখছে। এতগুলো পিক্সেল সেট আপ করা তো দরকারই নেই আপনার, তাই না? আপনি যদি এতগুলো পিক্সেল সেট আপ করে এতগুলো ডাটা যদি আপনি ফেসবুককে দেন তখন তো আপনার ফেসবুক কি হয়ে যাবে? মনে করেন আপনি যেখানে একটা পারচেস হয়েছে সেখানে যদি ফেসবুকের মাল্টিপল যায় তখন তো ফেসবুক ধরে নেবে অনেকগুলো পারচেস হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আরও বিস্তারিত কথা আছে যে আপনার কোন ক্ষেত্রে কি হবে, কিন্তু এই পিক্সেলটা আপনাকে সেট আপ করতে হবে এবং প্রপার ওয়েতে সেট আপ করতে হবে। আমি নিজেও অনেকে দিয়ে প্রফেশনাল এজেন্সিকে দিয়ে পর্যন্ত করায় দেখছে যে তারা এ টু জি ভুল করে রাখছে, এ টু জি একদম এ টু জি ভুল করে রাখছে। প্রফেশনাল মানে তারা বলতে পারেন যে খুব ভালো এজেন্সি, আমি নাম বললেও অনেকে চিনে ফেলবেন, এমনকি এজেন্সির মালিকের নাম বললেও চিনে ফেলবেন, ম্যাক্সিমাম লোকই হয়তো বা চিনে ফেলবেন যারা অন্তত ডিজিটাল মার্কেটিং দুনিয়া আছেন। তো এই জন্য এই পিক্সেল সেটা আপনি যাকে দিয়ে করাবেন সে আপনাকে একটা বুঝ হয়তো বা দিয়ে দিবে যে ভাই দেখেন কি হচ্ছে, ট্রিগার হচ্ছে, এই দেখেন এটা হয়েছে ওটা হয়েছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু ভিতরে গিয়ে আপনি প্রপার প্রত্যেকটা সেট কি বলে এটাকে, প্রত্যেকটা ইভেন্ট ধরে ধরে যখন আপনি দেখবেন এবং সেটা দেখার মতো ক্যাপাসিটি তো আপনার অবশ্যই থাকতে হবে। এটা তো আবার সবার থাকে না। আমরা তো কি করে মোটামুটি পিক্সেল একটা সেট আপ করা দরকার, সেট আপ করে ফেলছি। এখন এখানে আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো যে মানে করার দরকার তাই করছি, কিন্তু এটা যে কেন করা দরকার, কেন এটা করা দরকার সেটা যে আমরা এতক্ষণ বুঝে আসলাম যে এই কারণে আপনি এটা করা দরকার, এই কারণ আপনি এটা পিক্সেলটা সেট আপ করলে আপনি এই কাজ করতে পারবেন। আর যদি আপনি পিক্সেলটা প্রপার সেট আপ না করেন তাহলে আপনি এটা করতে পারবেন না। এই জিনিসটা আসলে আমাদের অনেকেরই জানা নেই এবং অনেকে আমরা এটা জানতেও চাই না, বুঝতেও চাই না। খালি আপনার হচ্ছে যে একটা ওয়েবসাইট দরকার তো একটা ওয়েবসাইট বানাইছি, তো ওয়েবসাইটে পিক্সেল দরকার তো পিক্সেল বানাইছি, মানে পিক্সেল সেট আপ করছি। কিন্তু এটার আসলে কাজ কি, কেন এটা দরকার এবং এটা দিয়ে আমরা আসলে কতভাবে এটাকে ইউটিলাইজ করতে পারি, কতভাবে এটাকে মনিটাইজ করতে পারি, সেটা নিয়ে কিন্তু কারো মাথা ব্যথা নেই। মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করতে হবে। তা আমি যদি জিজ্ঞেস করি আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা আছে, হ্যাঁ ভাই পিক্সেল সেট আপ করা আছে, তো দেখি আপনার পিক্সেলের কি ইভেন্টগুলো দেখি, এই ইভেন্টগুলোতে তো গরমিল। এখন তো আপনার হচ্ছে অনেকে কি করে, আপনার হচ্ছে যে জিটিএম দিয়ে যে করে সেইখানে তো পুরো মনে করেন যে ম্যাসাকার করে ফেলে অনেকেই। জিটিএম অনেক সহজ, কিন্তু সহজ হলে কি হবে, এটা তো সবাই কি করতে পারতেছে না, প্রপারলি হ্যান্ডেল করতে পারতেছে না, যে কারণে সে কি করতেছে আপনার ওয়েবসাইটে এক জায়গায় একটা জিনিস দিয়ে রাখছে, তো যে কারণে মানে সব উল্টাপাল্টা কি হচ্ছে, আপনার ইভেন্ট ফায়ার হচ্ছে। এখন ইভেন্ট সাধারণত আমরা যারা বিজনেসম্যান যারা অত কিছু বুঝি না তারা মনে করে যে ও ইভেন্ট তো ফায়ার হয়েছে, কিন্তু ইভেন্ট ফায়ার হইলে তো আপনার যেমন সুবিধা তেমন কিন্তু অসুবিধাও আছে। যেমন আমি একটু আগে যেটা বললাম, আমার ইয়াতে হচ্ছে যে পিক্সেল সেট আপ করে রাখছে, সেখানে কি হয়েছে মানে আমি যদি কি করি আপনার হচ্ছে যে কন্টেন্ট ভিউ করি,
আমার কি হয়ে যায়, সেখানে ইনিশিয়েট চেকআউট হয়ে যায়। আরে ভাই আমি একটা ব্লগ দেখতেছি আমার ওয়েবসাইটের, ব্লগে কি ইনিশিয়েট চেকআউট হবে? যখন ইনিশিয়েট চেকআউট হয় তখন কি হয়? তখন তো মানুষের মানে আমি তখন তো সেখান থেকে ভুল ডাটা প্রডিউস করতেছি। একটা লোক দেখছে ব্লগ, কিন্তু আমি তাকে বানিয়ে ফেললাম সে ইনিশিয়েট চেকআউট করছে। তো যখন আমি সেটা করলাম এবং তখন ওই ইনিশিয়েট চেকআউট দিয়ে যদি আমি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করি এবং তার উপরে যদি তাদের উপরে যদি আমি একটা ক্যাম্পেইন রান করি, ওই ক্যাম্পেইনটা আমার কখনোই ফলপ্রসূ হবে না, ওই টাকা তো আমার পুরো জলে যাবে। কারণ তারা তো আমার প্রোডাক্টে কেন আগ্রহী না, তারা আমার ব্লগে আগ্রহী, তা আমার আর্টিকেলে আগ্রহী। তো এরকম আরও অনেক ম্যাসাকার আছে। এই ম্যাসাকারগুলো আপনাকে বুঝতে হবে। এই জন্য প্রপারলি যারা করতে পারে, সেট আপ করতে পারে, এরকম কাউকে দিয়ে আপনি হয়তোবা করাবেন। আর যদি আপনি নিজেই পারেন তাহলে তো খুব ভালো। কিন্তু মানে আজ আর একজনে করে দেবো ভাই 2 ঘন্টার মধ্যে করে দেবো, একদিনের মধ্যে করে দেবো, এখনই আপনি হচ্ছে যে 500 টাকা দেন সব করে দিচ্ছি, তো 1000 টাকা দেন সব সেট আপ করে দিচ্ছি। ভাই জিনিসগুলো এত সহজ না, সহজ আবার এতটাও সহজ না যে আপনাকে এত সহজে একজনে করে দিবে। যারা প্রপারলি সেট আপ করতে পারে তারা এত কম টাকা কেউই চার্জ করে না, এটা মনে রাখেন। আপনি নিজেও আপনি মনে করেন যে আমাদের মনে করেন মাদার কেয়ার নিয়ে আমরা আলোচনা করতেছি। এখানে যদি আমাদের যে জিনিসটার মূল্য হচ্ছে মনে করেন কত 1200 টাকা, না এটা যদি একজনে বলে যে ভাই আমি 200 টাকা দিব, তাহলে আপনি কি তাকে প্রপার সার্ভিস দিতে পারবেন বা দিবেন না, কখনোই দিবেন না। বা মনে করেন আপনি এখন একজনে কি করবে, আপনার হচ্ছে যে 1200 টাকার এটা একজনে সেল করতে চাইতেছে আর একজনে চাইতেছে 200 টাকার, তখন আপনি কোনটা নেবেন আপনার বাচ্চার জন্য? আপনি তো জিনিস সেম কিন্তু দাম কি ডিফারেন্স, যখন দাম ডিফারেন্স তখন আপনি এটা জানেন যে এখানে কোয়ালিটিতে অনেক ডিফারেন্স আছে, এই কারণে দাম ডিফারেন্স হয়েছে। দাম ডিফারেন্স শুধুমাত্র মানে একজনে মনে বললো আর চাইলো দাম আর দাম হয়ে গেল তা তো না, তাকে এখানে ভ্যালু দিতে হয়েছে, এই কারণে সে এখানে কি করছে আপনার হাই চার্জ করতেছে। আর সে এখানে কোনো মতে মানে এটা ট্রেন্ডি প্রোডাক্ট, সেই হিসেবে সে একটা প্রোডাক্ট নিয়ে আসছে 200 টাকা দিয়ে দিতেছে, কিন্তু এটার যে কোয়ালিটি মেনটেন করা দরকার সেটা সে করতেছে না। তো এই পিক্সেল সেট আপ করা বলেন, ওয়েবসাইট তৈরি করা বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, এগুলো এখন ট্রেন্ডি হয়ে গেছে। তো ট্রেন্ডি হয়ে যাওয়ার কারণে মনে করেন যে যার যত ইচ্ছা সে তত চার্জ করতেছে। এখন মনে করেন সে কোনো মতে একটা কোর্স করে আপনাকে এসে বলতেছে ভাই আমাকে দেন, আমি আপনার হচ্ছে যে 5000 টাকা সারা মাসে ডিজিটাল মার্কেটিং করে দেবো, আপনাকে 10,000 টাকা সারা মাসে ডিজিটাল মার্কেটিং করে দেবো। এত সহজ না ভাই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি জিনিস বা সেই আসলে ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি এবং কি বোঝা উচিত সেটা নিয়ে সামনে আলোচনা করব। কিন্তু মূল কথা আমরা যেখানে ছিলাম সেখানে যাই, সেটা হলো যে আপনি যে পিক্সেল সেট আপ করতেছেন এটা যেন আপনার প্রপার হয়। এখানে আপনি মানে অল্পতে স্যাটিসফাইড হয়ে যান না যে ভাই আমি তো একজনকে দিয়ে 500 টাকা দিয়ে করে ফেলাম। অনেকে তো এটার জন্য টাকাও দিতে চায় না, এবং অনেকেই বলে যে আমরা তো এটা কি আপনার হচ্ছে যে ওয়েবসাইটের সঙ্গে এটা করিয়ে নিছি। পিক্সেল সেট আপের ভিতরে অনেক কিছু আছে। পিক্সেল সেট আপটা আপনার হচ্ছে যে 5 মিনিটে করে ফেলা যায়, আবার এটা 50 মিনিটও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে। এখন আপনি কোন লেভেলে করতেছেন, কোন লেয়ারে করতেছেন সেটা হচ্ছে ম্যাটার করবে, এবং সেই অনুযায়ী আপনি এটাকে আসলে ইউজ করতে পারবেন। এখন আপনি আসলে কেন 500 টাকা দিয়ে করান বা আপনি কেন হচ্ছে যেটাকে ফ্রিতে করান, কারণ এই পিক্সেলের আসলে আপনার ভ্যালু নাই, আপনার কাছে ভ্যালু নাই। এটা সবাই করে ট্রেন্ডি, তাই আপনি আসলে করতেছেন, কিন্তু এইখান থেকে আপনি যে কি আউটপুটটা নিয়ে আসতে পারেন সেটা আপনার মাথায় নাই। এইখান থেকে আপনি কিভাবে আপনার অ্যাড কস্ট কমিয়ে আনতে পারেন, আপনি কিভাবে আপনার বিজনেসকে বড় করতে পারেন শুধু পিক্সেলের মাধ্যমে, পিক্সেলটাকে ইউজ করার মাধ্যমে, সেইটা আপনার মাথায় নাই, সেই জ্ঞান তো আপনার ভিতরে নাই। আপনাকে শুধু মার্কেটার বলছে, আপনাকে শুধু ওয়েবসাইট ডিজাইনার বলছে আপনাকে যে আপনার কি করতে হবে, ভাই ওয়েবসাইট তো পিক্সেল সেট আপ করতে হবে। আপনি তো মাশাআল্লাহ পিক্সেল সেট আপ করা দরকার, তো ঠিক আছে করে দিলাম যান। তা আপনি সেই মার্কা করছেন, তো ওই মার্কা করলে তো আপনি এটা দিয়ে আপনার অ্যাড কস্ট কমাইতে পারবেন না। অ্যাড কস্ট কমাইতে হলে আপনাকে নাম্বার 1 হচ্ছে পিক্সেলটা প্রপার সেট আপ করতে হবে। নাম্বার 2 পিক্সেল থেকে যতভাবে আপনার হচ্ছে যে কি করা যায়, কাস্টমাইজ করা যায়, যতভাবে এটাকে পিক্সেলের মাধ্যমে অপটিমাইজ করা যায় ততভাবে অপটিমাইজ করতে হবে। তখন গিয়ে না আপনি পিক্সেলের আসল কি পাবেন, মজাটা পাবেন। আপনি যদি আপনার পিক্সেলের মাধ্যমে কি করতে পারেন, মনে করেন একটা অ্যাডের ভিতরে আপনি মনে করেন 10,000 টাকার কি করলেন, আপনার হচ্ছে খরচ কমালেন। 10,000 টাকা খুব বেশি না, মাত্র $80 বা তারও কম হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সেখানে মাত্র একটা ক্যাম্পেইনে, তাহলে একটা ক্যাম্পেইনে যদি এখানে কত হয়েছে 1000 হয়েছে, তো তাহলে আপনার কি হবে, আপনি তো এখানে 10,000 টাকা দিতেই পারেন একজনকে যদি পিক্সেলের মাধ্যমে 10,000 টাকা কমাতে পারেন। কারণ আপনার $10,000 টাকা আপনি খরচ করবেন হয়তো এক সপ্তাহে,
তো এই এক সপ্তাহে যদি আপনি 10,000 টাকা বাঁচাইতে পারেন, তাহলে আপনি দেখেন প্রত্যেক সপ্তাহে আপনি 10,000 টাকা বাঁচাইতে পারলে যদি পিক্সেলটাকে আপনি প্রপার সেট আপ করতে পারেন, পিক্সেল সেট আপ করার পরে প্রপার ইউজ করতে পারেন। শুধু সেট আপ করার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ না, শুধু সেট আপ করার মধ্যেই কি নাই, সফলতা নাই, এটাকে প্রপার ইউজ করতে পারতে হবে। আমরা যে একটু আগে যে বিষয়গুলো দেখলাম, এই যে এখান থেকে কাস্টম অডিয়েন্স তৈরি করা, লোকালাইক অডিয়েন্স তৈরি করা, রিটার্গেট করতে পারা এবং পোটেনশিয়াল কাস্টমার খুঁজে বের করতে পারা, যখন এই জিনিসগুলোকে আপনি প্রপারলি করতে পারবেন, তখন গিয়ে আপনার পিক্সেলটা আসলে ফলপ্রসূ হবে। তখন আপনি বলতে পারবেন যে না, আমার ওয়েবসাইটে একটা পিক্সেল সেট আপ করা আছে। কিন্তু এর আগ পর্যন্ত আপনি আসলে এতটা কি করতে পারবেন না, পিক্সেলের খুব বেশি ফলাফল পাবেন না। হ্যাঁ, কিছুটা পাবেন, একবারে যে পাবেন না তা না, কিন্তু আপনি যদি এটার একেবারে ফাইনাল একেবারে সবচেয়ে বেশি যে রেজাল্ট আপনার আসা উচিত সেটা যদি করতে পারেন, তাহলে আপনার জন্য পিক্সেল সেট আপ করা খুব ইম্পর্টেন্ট। সাথে সাথে আপনার কাছে যেহেতু এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, তখন আপনি এটার জন্য আর কাউকে ফ্রিতে করে দেন, ভাই 500 টাকা করা দেন, এটা আর বলবেন না। তো এই জন্য পিক্সেল সেট আপ আপনার করাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি পিক্সেল সেট আপটা কিভাবে কি করবেন সেটা নিয়ে হয়তো বা আমরা অন্য কোথাও আলোচনা করব, কিন্তু এটাকে আপনার প্রপার আপনার সেট আপ করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে আপনার প্রপারলি ইউটিলাইজ করতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস হলো ব্রাউজার সাইট ট্র্যাকিং। এখন ইদানিং 2-1 বছর যাবত এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ব্রাউজার সাইট ট্র্যাকিং ভার্সেস সার্ভার সাইড ট্র্যাকিং। আমরা কোন ট্র্যাকিং করব? আমরা কি ক্লায়েন্ট সাইড ট্র্যাকিং করব? ব্রাউজার সাইড মানে ক্লায়েন্ট সাইড, ওকে, অন্য কিছু না আর কি, নাকি সার্ভার সাইড করব? তো আপনার আসলে মোট কথা হচ্ছে আপনার ডেটা দরকার। আপনি ডেটা যেভাবে পান সেটা হলেই হলো। আপনি যদি সার্ভার সাইডের মাধ্যমে প্রপার ডেটা পান, তাহলে আপনি শুধু সার্ভার সাইডই করেন। আপনি যদি শুধু ব্রাউজার সাইড, আর যদি আপনি শুধু সার্ভার সাইডের মাধ্যমে পান, তাহলে শুধু সার্ভার সাইডই করেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনি দুইটাকেই করতে পারেন তাহলেও করেন, এটা নিয়ে এত বেশি মাথা ব্যথা করার কিছু নেই। কিন্তু কথা হলো যে আপনার ডাটা যেন প্রপার ওয়েতে সাজানো গুছানোভাবে ফেসবুকের কাছে যায় এবং ডুপ্লিকেট না যায়। এটাকে যেটা বলতেছিলাম যে মাল্টিপল আপনি কি করবেন, ফেসবুক পিক্সেল সেট আপ করে রাখবেন, তখন তো আপনার কাছে ডুপ্লিকেট ডাটা যাবে। যদিও সেখানে আরও একটু বিষয় আছে, কিন্তু যখন আপনি কি করবেন, আপনার হচ্ছে যে একই সাথে সার্ভার সাইড এবং ব্রাউজার সাইড করবেন, তখন আপনার এখানে ডুপ্লিকেট ডাটা তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে আপনাকে ডিডুপ্লিকেশনও প্রপারলি করাইতে হবে। যদি আপনি ডিডুপ্লিকেশন প্রপার করাইতে পারেন, তাহলে আপনি দুইটা একসাথে করতে পারেন। এছাড়া আপনি যে কোনো একটা করলেই হয়। কিন্তু ব্রাউজার সাইটটা এখন ইদানিং যেহেতু এখনো পর্যন্ত অতটাও কি হয় না, যদিও অনেক আগেই গুগল বা অন্যান্য যারা আপনার ঘোষণা দিচ্ছে যে আমরা কি দেবো না, ডাটা দেবো না, কিন্তু তারপরে মোটামুটি এখনো ব্রাউজার সাইট মোটামুটি অনেকেই ব্যবহার করে। কিন্তু আপনার সেফ সাইড হচ্ছে যে আপনি অবশ্যই একটা সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করে রাখবেন, এবং আপনি যদি সেই ক্ষেত্রে ব্রাউজার সাইট নাও করেন তাতেও কোনো কিছু যায় আসে না। অনেকেই হচ্ছে যে বলে যে ভাই আমার ব্রাউজার সাইটও লাগবে, তার দুইটা না হলে হবে না। ভাই দুইটা এখানে তো কথা না, কথা হচ্ছে যে আপনার ডাটা, আপনি যদি প্রপারলি ডাটা আপনি কি করতে পারেন, কি বলে এটাকে, ফেসবুকের কাছে পৌঁছাতে পারেন, তাহলেই তো হলো। সেটা আপনি যে কোনো মাধ্যমে হোক, সেটা আপনি একটা মাধ্যমে হোক আর দুইটা মাধ্যমে হোক। এখন আপনার যদি সার্ভার সাইটটাকে আপনি কি করতে পারেন, প্রপারলি স্ট্রং করতে পারেন, তাহলে তো আপনার ব্রাউজার সাইটের দরকার নেই। এখন আমরা সার্ভার সাইট যারা ইউজ করে, অনেকেই আমরা শুধু ফ্রি প্ল্যান ইউজ করি, তো সেই কারণে আমরা ব্যাকআপ হিসেবে একটা ব্রাউজার সাইট রেখে দিই। এই ফ্রি প্ল্যান থেকে বের হয়ে আসতে হবে। আমরা সব কিছু বাঙালিরা কি করে, শুধু ফ্রি প্ল্যান বা হচ্ছে যে সব কিছু হচ্ছে যে আমরা কি করতে চাই, হচ্ছে যে ক্র্যাক সফটওয়্যার, ক্র্যাক ভার্সন, এই ধরনের জিনিসগুলো, পাইরেটেড জিনিসগুলো আমরা ইউজ করতে চাই। তো আমার তো উন্নতি হবে না ভাই। আমি উন্নতি করতে চাইলে আমাদেরকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যেতে হবে, ওকে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনে যদি আপনি না যান, তাহলে আপনার জিনিসটা একজনে কেন কিনবে? আপনি নিজে আগে প্রিমিয়াম হবেন, তারপরে মানুষ আপনার কাছ থেকে প্রিমিয়াম সার্ভিস কিনবে। এই জন্য এই সেফ সাইড আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার এটা ইচ্ছা। কিন্তু আমি বলবো যে আপনার যদি প্রপার আপনি সার্ভার সাইট রাখতে পারেন এবং সেটাকে যদি প্রপার সেট আপ করতে পারেন, এবং আপনার যদি সেরকম লোক থাকে, আপনি নিজে না করলেও, তাহলে আপনার শুধু সার্ভার সাইট করলেই এনাফ। এবং এখন অনেকেই শুধু সার্ভার সাইটও করে, তো এটা কোনো ব্যাপার না, আপনি করতেই পারেন। আচ্ছা, এরপরে ডু উই নিড গুগল অ্যানালিটিক্স 4? খুব ইম্পর্টেন্ট, আমাদের কি অ্যানালিটিক্স 4 দরকার কিনা, GA4 দরকার কিনা? ডেফিনেটলি GA4 অবশ্যই আপনার আমার লাগবে। আমরা পিক্সেল সেট আপ করলাম, ভালো কথা। এখন বলতে পারেন যে তাহলে GA4 দিয়ে আমরা কি করব, তাই না? কি করব সেটা আমরা বলতেছি। অনেকেই বলে যে ভাই পরে করব।
পরে করব, এখন তো আমি কি করি না, মানে ডাটাগুলোকে আমি কি করি অ্যানালাইসিস করি না বা করতে পারি না। তো এখন আমি মানে GA4 তো আমি আসলে এটা দিয়ে আমি কোনো কাজই করি না, শুধু সেট আপ করে রাখি। এবং এটা আসলে অনেকেই শুধু সেট আপই করে রাখে, এই পিক্সেলের মতোই, মানে ফেসবুকের পিক্সেলের মতো GA4টাকেও শুধুমাত্র সেট আপই করে রাখে। যে হ্যাঁ এটা একটা ট্রেন্ড, মানে আপনার ইয়াতে কি বলে ওয়েবসাইটে GA4 আছে, হ্যাঁ GA4 আছে। এই মানে কারণ এটাই, আপনার GA4 সেট আপ করার কারণ এটাই যে আপনি বলবেন যে হ্যাঁ আমার GA4 আছে। কিন্তু GA4 কে সেট আপ করার কারণ তো এটা না যে আমার GA4 আছে এই কথাটা আপনি বলতে পারবেন, এটা তো GA4 সেট আপ করার কারণ হইতে পারে না। কিন্তু আমাদের পিক্সেলের মতো এটার ক্ষেত্রেও একই ঘটনা আমাদের ঘটে, যে আমাদের শুধু GA4 আছে এই জিনিসটা আমরা হয়তো অনেকে ফিল করি, অনেকে বলি, এবং সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এইটার ভিতর থেকে যে আউটপুটটা নিয়ে আসা পসিবল বা নিয়ে আসা উচিত, বা যে জন্য আসলে GA4টা তৈরি, সেই কাজটাকে যদি আমরা না করতে পারি তাহলে তো এইটা সেট আপ করার আসলে কোনো মানে নাই। এখন এগুলো আমরা কেন করি? আমরা হয়তোবা যারা নিজেরা করতে পারে তারা তো জানে এগুলো সব ফ্রিতেই করা যায়, আর যারা হয়তোবা নিজেরা না করে তারা হয়তো অন্য কাউকে দিয়ে করায়, কেউ হয়তোবা যাদেরকে দিয়ে ওয়েবসাইট বানাইছে তারা করে দেয়। এখন এটা করা হয়েছে ভাই, করে রাখছে এই, কিন্তু এটা যে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অ্যাসেট, এটা আপনি আসলে বুঝতে পারেন না। এবং সেটা যে আপনার কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু পরে একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমরা যেটা বললাম যেটা পরে করলে কি হয় না, আপনার GA4টা আমরা বলতেছি কি যে এটা হবে না, ট্র্যাকিং আপনার জন্য ডাটা স্টোর করে রাখে যেটা পরে আপনি ব্যবহার করতে পারবেন। এটাই এক্স্যাক্টলি। আপনি এখন হয়তো বা বলতে পারেন যে ভাই আমার তো এই জিনিসগুলোকে ম্যানেজ করা বা হচ্ছে যে কি করা, আপনার হচ্ছে অ্যানালাইসিস করার লোক নাই, বা আমি এটা করি না বা করতে পারি না। তো আমার যখন এটা কি দরকার হবে, আপনার হচ্ছে যে আমি যখন এটাকে অ্যানালাইজ করতে পারবো বা করব, যখন গিয়ে আমি হচ্ছে যে এটার মানে মর্ম বুঝবো, তখন আমি এটা সেট আপ করবো। খুব ভালো কথা। কিন্তু ঘটনা হলো যে আপনি এখন যে ডাটাগুলো আপনার আছে, আপনি এখন যে প্রতিনিয়ত কি করতেছেন, আপনার যে অ্যাড রান করতেছেন, আপনার পেজে যে ট্রাফিক আসতেছে, আপনার পেজে যে মানুষজন বিভিন্ন ধরনের ইভেন্ট করতেছে, বিভিন্নভাবে তারা স্ক্রল করতেছে, এটা করতেছে সেটা করতেছে, সে ডাটাগুলো কিন্তু GA4 কি করে রাখে, স্টোর করে রাখে। এবং সেটা যদি আপনি এখন ব্যবহার নাও করেন, সেটা আপনি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এই জন্য আপনাকে এখনই সেট আপ করে রাখা উচিত। কিন্তু আমি সবসময় বলবো যে আপনি এখন থেকে এটাকে কি করেন, অ্যানালাইজ করেন। আপনার মানে প্রতিদিন যদি আপনি কি করেন, অ্যানালাইজ করাটা একটু করে আস্তে আস্তে শিখেন আর একটু করে অ্যাপ্লাই করতে পারেন, সপ্তাহে একটু অ্যাপ্লাই করলেন, দেখবেন যে আপনার ম্যাসিভ গ্রোথ আসবে, আপনি যদি ম্যাসিভ চেঞ্জ আসবে। আপনি মোটামুটি 2-3 মাস করলে বোঝা যাবেন। এগুলো এত আহামরি তেমন কিছু না যে আপনি বুঝবেন না, আপনি হচ্ছে যে এটা খুব বেশি রকেট সায়েন্স, এখানে ভাই ওটা বোঝা যায় না সেটা বোঝা যায় না, এরকম কোনো কিছু না। প্রত্যেকটা জিনিস ওখানে যতগুলো আপনার হচ্ছে যে টার্ম লেখা আছে, এগুলো সব আপনি ম্যাক্সিমামে আপনি বুঝতে পারবেন যে এই টার্ম দ্বারা আসলে কি বোঝানো হয়েছে। আর এছাড়া তো ফেসবুক বা ইউটিউবে আপনার তো মনে করেন কি আছে, ইউটিউবে প্রচুর এটার ভিডিও আছে, আপনি সেগুলো দেখে দেখে আস্তে আস্তে শেখেন। আপনি প্রতিদিন আপনি নির্দিষ্ট কিছু সময় শেখার পিছনে সময় দেন, তাই না? আপনি আধা ঘন্টা সময় দেন, 1 ঘন্টা সময় দেন, কি সমস্যা আপনার? তো আমি বলবো যে আপনি এখনই সেট আপ অবশ্যই করেন এবং এখনই আপনি অ্যাপ্লাই করেন, এখনই আপনি সেগুলোকে ইউটিলাইজ করেন। কিন্তু যদি একান্ত যদি আপনি ইউটিলাইজ নাও করেন, তারপরও আপনি আগে সেট আপটা করে রাখেন। শুধু সেট আপ করলেও আপনার কি আছে, উপকারিতা আছে। অনেকের মনে হতে পারে যে সেট আপ তো আমরা কি করতে পারি, শুধুমাত্র হচ্ছে পিক্সেল দিয়ে তো আমার কি হচ্ছে, ট্র্যাকিং হচ্ছেই, আমার GA4 এর আর কি দরকার? এখানে দরকার আছে। দুইটা কিন্তু একই জিনিস না। এক তো আপনার মনে হতে পারে যে হ্যাঁ দুইটা এক জিনিস না, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু দুইটার আসলে কাজই আলাদা, মানে দুইটার মানে আউটপুট আলাদা। আপনি দুইটা থেকে দুই ধরনের জিনিস পাবেন, বা দুইটাকে আপনি দুইভাবে ইউজ করতে পারবেন। সেটা কি দেখেন, এই দুটোর মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে যে ফেসবুক পিক্সেল শুধু ফেসবুককে সার্ভ করে, আর GA4 আপনাকেও সার্ভ করে। বুঝতে পারছেন GA4টা কেন জরুরি? ফেসবুক পিক্সেলের ভিতরে যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আপনি আসলে ভিজুয়ালাইজ করতে পারেন না, এই ডাটাগুলোকে আপনি দেখতে পারেন না। হ্যাঁ, এই ডাটাগুলো দিয়ে আপনি হয়তোবা কিছু কাজ করতে পারেন, যেমনটা আমরা অডিয়েন্স তৈরি করা বা ইত্যাদি বললাম, কিন্তু এইটা দিয়ে আপনি মূলত প্রপারলি কাস্টমার জার্নি বুঝতে পারেন না, যে আমার কি পরিমাণ কাস্টমার কোন জায়গায় আছে, কি পরিমাণ কাস্টমার কোন লেভেলে আছে, এবং আমি কোন লেভেলের কাস্টমারদেরকে আমি কি করব, আপনার হচ্ছে যে টার্গেটিং করব, এটা করব সেটা করব। এখানে মূলত এই ডাটাগুলো মানে পিক্সেল যে ডাটাগুলো আনে, এই ডাটাগুলো মূলত সে ফেসবুককে সার্ভ করে, এবং ফেসবুক এটা নিজে ইউজ করে তার হচ্ছে যে ক্যাম্পেইন অপটিমাইজ করার জন্য, তার অ্যাডগুলোকে অপটিমাইজ করার জন্য। সে এখানে কি করে না, মানে
আপনাকে আলাদা করে ডাটা দেখায় না, মানে পিক্সেলের ডাটাগুলো দেখায় না আপনাকে। তো কি দেখায়, আপনার অ্যাডের ডাটা তো দেখায়, কিন্তু পিক্সেলের ডাটা ফেসবুক দেখায় না। যে আপনি এই পিক্সেল সেট আপ করার কারণ, পিক্সেলের মাধ্যমে আপনি যে ট্র্যাক করছেন যে একজন মানুষ আপনার এখানে কতজন মানুষ হচ্ছে যে পেজ ভিউ করছে, কতজন হচ্ছে ইনিশিয়াল চেক আউট করছে ইত্যাদি, এই যে জিনিসগুলো আছে এগুলোকে আপনাকে ভিজুয়ালাইজ করায় না, আপনাকে দেখায় না, আপনাকে চার্ট আকারে বোঝায় না, বা আপনাকে ওই কাউন্টও দেয় না যে আপনার পিক্সেলের মাধ্যমে আমি যে ডাটাগুলো পাইছি, এই দেখো এই হচ্ছে যে তোমার ইউজারের অবস্থা, এই হচ্ছে তোমার ট্রাফিকের অবস্থা। এই জিনিসগুলো ফেসবুক কি করে না, আপনাকে আমাকে সার্ভ করে না। এই জিনিসটা করে GA4, এই জিনিসটা GA4 করে, এবং এইটার মাধ্যমে আপনি আসলে আপনার কাস্টমারের জার্নিটা বুঝতে পারেন যে আপনার কাস্টমার আপনার হচ্ছে যে কোন লেয়ারে আছে, এবং কোন লেয়ারে কতজন কাস্টমার গেছে, কোন পেজে কতজন ভিজিট করছে, এবং কোন পেজে কতগুলো ইভেন্ট ঘটছে, কোন ইভেন্টগুলো সমস্যাজনক, মানে মানুষজন ইভেন্ট কি করছে, আপনার হচ্ছে ডেট ক্লিক করছে, এটা করছে সেটা করছে, এই ধরনের আরো মানে ফেসবুক পিক্সেলে যত কিছু কি করে আপনার ট্র্যাক করে, GA4 তো তা করে, আরো বেশিও করে। এবং শুধু বেশি করে এমন না, সেগুলো আপনাকে প্রত্যেকটা জিনিস দেখায়ও, প্রত্যেকটা জিনিস আপনাকে চার্ট আকারে দেখায়। আপনি সেখানে আপনার নিজের মতো করে রিপোর্ট তৈরি করতে পারবেন, প্রচুর পরিমাণে আপনি সেখানে রিপোর্ট তৈরি করতে পারবেন। তারপরে লোকাল স্টুডিও আপনি হচ্ছে যে কি বলে এটাকে, GA4 এর ডাটাকে আপনি লোকাল স্টুডিওতে নিয়ে যেতে পারবেন। লোকাল স্টুডিওতে নিয়ে গিয়ে আপনি সেখানে আরো সুন্দরভাবে আপনি ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করতে পারবেন, এবং সেই ডাটাগুলো আপনি যখন ভিজুয়ালাইজ করবেন তখন আপনার সামনে আসলে আপনার বিজনেসের সিনারিওটা পরিষ্কার হয়ে যাবে। মানে বিজনেসের বর্তমান সিনারিও কি, আপনার অডিয়েন্সের অবস্থা কি, আপনার ট্রাফিকের অবস্থা কি, আপনার কাস্টমারদের অবস্থা কি, তারা কোথায় কি করতেছে, কি কোন প্রোডাক্ট বেশি অ্যাড টু কার্ট করতেছে, কোনটা কম করতেছে। এই যে মনে করেন আপনার পিক্সেলের ভিতরে অ্যাড টু কার্ট আছে, কিন্তু কি পরিমাণ লোক অ্যাড টু কার্ট করছে এটা তো আপনাকে পিক্সেল দেখাবে না, এটা দেখাবে আপনাকে GA4। এবং কেউ কি আপনার এটাকে রিমুভ করছে কিনা, কেউ মনে করেন অ্যাড টু কার্ট করলো কিন্তু সেইখান থেকে ওইটাকে রিমুভ করলো কিনা, সেটা তো আপনাকে দেখাবে GA4, সেটা আপনাকে পিক্সেল দেখাবে না। তো যদি আপনি কখনো এমন দেখেন যে কেউ হয়তো বা কি করতেছে, আপনার এই জিনিসগুলো আমরা হয়তো বা ট্র্যাকিং এর ইয়াতে আলোচনা চলে আসবে, এটা হয়তো বা এটা বইতেও আলোচনা করছি, যেখানে আমরা এই রিমুভ করার যে ইভেন্টটা আছে সেটা তো এখন পর্যন্ত আমি মনে হয় দেখেই নাই তেমন একটা। রিমুভ করার ইভেন্টটা আপনাকে কি করতে হবে, সেট আপ করতে হবে। তখন আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টটা মানুষ কি করতেছে, অ্যাড টু কার্ট করার পরও রিমুভ করতেছে। যদি কোনো প্রোডাক্ট এমন হয়ে থাকে যেটা কিনা সিগনিফিকেন্টলি অনেক মানুষ রিমুভ করে ফেলতেছে অ্যাড টু কার্ট করার পরে, মানে রিমুভ অ্যাড টু কার্ট হয়, ঠিক আছে, তো সেটা আপনার কি করতে হবে, সেখান থেকে সেই প্রোডাক্টটা মডিফাই করতে হবে, বা সেটাকে আপনাকে আলাদা করে অফারিং করতে হবে, বা সেটার ভিতরে আপনার সমস্যা কি আছে বা কেন করতেছে সেই প্রবলেমটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, তারপরে সেটাকে সলভ করতে হবে। তো সেটা যে আপনি করবেন বা করতে পারবেন, সেটা কিসের মাধ্যমে করতে হবে, সেটা করতে পারবেন GA4 এর মাধ্যমে। সেটা আপনি ফেসবুক পিক্সেলের মাধ্যমে করতে পারবেন না, পিক্সেল আপনাকে ওটা দেখাবেই না। পিক্সেল আপনাকে শুধু আপনাকে জাস্ট অডিয়েন্স তৈরি করতে দিবে, যে অ্যাড টু কার্ট করছে যারা, তাদেরকে দিয়ে একটা অডিয়েন্স তৈরি করো, কিন্তু তারা কারা এবং তাদের আসলে ইভেন্টটা কি ঘটছে না ঘটছে সেগুলো ফেসবুক আপনাকে বলবে না, সেগুলো বলবে আপনাকে GA4। এবং GA4 যে বলবে এটার মাধ্যমে আপনি শুধু অ্যাড টু কার্ট না, আপনার কতজন মানুষ ভিজিট করলো, কতজন মানুষ কয়টা পেজ আপনার হচ্ছে যে কি করলো, আপনার নেভিগেট করলো, তারপরে কয়টা কোন কোন প্রোডাক্ট তারা অ্যাড টু কার্ট করলো, কতগুলো ইনিশিয়েট চেকআউট হইলো, কতগুলো পারচেজ হইলো, প্রত্যেকটা জিনিসে আপনি GA4 এর মধ্যে দেখতে পারবেন। তখন যখন GA4 এর মধ্যে দেখবেন, তো এটা আপনার পুরোপুরি একটা কাস্টমার জার্নি আপনার কাছে কি হয়ে যাবে, পরিষ্কার হবে, যে আপনার ইসের ভিতরে আপনার হচ্ছে যে ওয়েবসাইটের ভিতরে একজন কাস্টমারের জার্নিটা কেমন ভাবে ঘটতেছে এবং তারা কোথায় গিয়ে সুবিধা অসুবিধা পড়তেছে, এটা দেখার আরো একটা সুন্দর ওয়ে হচ্ছে মাইক্রোসফট ক্লারিটি সেটআপ করা, বা হচ্ছে আপনি হটজার সেটআপ করতে পারেন। দুটো ক্ষেত্রে আপনার সেম। তো সেক্ষেত্রে আপনি পুরো ভিডিও দেখতে পারবেন, ভিডিওতে আপনাকে দেখাবে যে একজন মানুষ কোথায় ক্লিক করতেছে, কোথায় ক্লিক করার পরে বেশি সময় লোড নিচ্ছে, এবং কোন কোন পেজ ভিজিট করতেছে, কোন পেজ ভিজিট করার পরে সেই পেজটা ভেঙে গেছে, মানে হচ্ছে যে সেটা রেসপন্সিভ নাই ইত্যাদি। সবগুলো বিষয় আপনি ভিডিওতে দেখতে পারবেন, আর সেই জিনিসগুলোকে আপনি এখানে ডাটা আকারে দেখতে পারবেন GA4 এর ভিতরে। এবং এগুলো যখন আপনি দেখবেন তখন এখান থেকে আপনি ডাটা নিয়ে আপনি আপনার বিজনেসের আসলে কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় ব্যথা আপনার বিজনেসে, সেখানে আপনি মলম লাগাইতে পারবেন। কিন্তু যদি আপনি এটা না জানেন, আপনি তো অন্ধকারে ঢেল ছড়বেন। এজন্যই আপনার GA4 নামক যে সিসি ক্যামেরা আছে সেটা আপনাকে লাগাইতে হবে, সেটা মূলত আপনাকে সার্ভ করবে। ওকে। আর আচ্ছা, এখানে হচ্ছে যে কাস্টমার জার্নি থেকে একটা কথা মনে আসলো, সেটা হলো যে আমাদের
পরবর্তী যে মাস্টার ক্লাসটা হবে সেটা কিন্তু কাস্টমার জার্নির উপরে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের জন্য একটা প্রতিষ্ঠানের কাস্টমার জার্নিটা আপনি কিভাবে ম্যাপিং করবেন, কিভাবে ডিজাইন করবেন, একেবারে মনে করেন একটা কাস্টমারের কাছে একদম ফার্স্ট লেয়ার থেকে নিয়ে একেবারে পারচেস করা পর্যন্ত বা তার পরবর্তী স্টেজ পর্যন্ত, আপনার তাকে অ্যাডভোকেট বানানো পর্যন্ত যতগুলো লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারে কাস্টমার কি দেখবে, আপনি একজন বিজনেস ওনার হিসেবে আপনার কি করণীয়, আপনি কেপিআই কিভাবে, কোন বিষয়কে আপনি কেপিআই হিসেবে ধরবেন, মানে এভরিথিং আমরা হচ্ছে যে সেই ইয়াতে আপনার হচ্ছে মাস্টার ক্লাসে কি করব, আলোচনা করব। তো অবশ্যই সেই মাস্টার ক্লাস দেখার সবাইকে আমন্ত্রণ, সেটা অবশ্যই আপনি ফ্রিতেই পাবেন, সুতরাং কোনো সমস্যা নাই। আর এর পরের যে মাস্টার ক্লাসটা আসবে সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা মাস্টার ক্লাস হবে। সেটা আগামী মাস্টার ক্লাসে আমি হচ্ছে ঘোষণা দিব যে এর পরের পরবর্তী মাস্টার ক্লাসটা কিসের উপরে, এবং সেই মাস্টার ক্লাসটা যদি আপনি করেন আপনি মোটামুটি বিজনেসের মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি সেখানে কি করে ফেলতে পারবেন, মানে সর্ট আউট করে ফেলতে পারবেন যে আমার বিজনেসটা ভাই এখন এই দিকে যাবে। এই ধরনের একটা মাস্টার ক্লাস কিন্তু তখন আসবে। এটা হচ্ছে যে আমাদের আগামী মাস্টার ক্লাসের পরেরটা হবে ইনশাল্লাহ। তো সেটা আগামী সপ্তাহে আগামী মাস্টার ক্লাসে সেটা আমরা আলোচনা করব। আর তো যাই হোক, আমরা এটার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য তো মোটামুটি বুঝতেই পারলাম। তো আপনার ফেসবুক পিক্সেলকে, ফেসবুকের ডাটা বা ফেসবুকের যে অ্যাড আছে সেটাকে অপটিমাইজ করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক পিক্সেল প্রপারলি সেট আপ করতে হবে। আর আপনি নিজে আপনার বিজনেসের অবস্থা বোঝার জন্য আপনাকে GA4 সেট আপ করতে হবে এবং সেইটাকে মনিটর করতে হবে, বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে। আচ্ছা, এক্স্যাক্টলি এই বিষয়গুলো আমি তখন বললাম যে কাস্টমারের আচরণ বোঝার জন্য আপনাকে ডাটা অ্যানালাইসিস করতে হবে। আর আপনি ডাটা পাবেন GA4, এক্স্যাক্টলি। আপনি ডাটা কিন্তু কোথায় পাবেন না, মানে পিক্সেলের ডাটা আপনি পাবেন না। হ্যাঁ, আপনি হচ্ছে যে অ্যাড আপনি অ্যানালাইসিস করতে পারেন। আপনি অ্যাড অ্যানালাইসিস করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণে ডাটা কিন্তু ফেসবুক আপনাকে দেয় অ্যাড ম্যানেজারের ভিতরে। তো আমরা সেই অ্যাড ম্যানেজারের যে ডাটাগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করা শিখবো, সেটা নিয়ে হয়তো আলাদা একটা মাস্টার ক্লাস আমাদের আসবে। তো তখন হচ্ছে যে আমরা অ্যাড অ্যানালাইসিস করা শিখবো। সেখানে আমরা প্রত্যেকটা তো সম্ভব না, সেখানে প্রচুর পরিমাণে কি ম্যাট্রিক, তো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট বা যেগুলো আমরা করা উচিত কিন্তু করি না, আমরা শুধুমাত্র কি করি, ডাটা অ্যানালাইসিস করা, মানে ফেসবুকের অ্যাডের অ্যানালাইসিস করা বলতে আমরা কি দেখি, শুধুমাত্র আমাদের কস্ট পার রেজাল্ট কত, ROI কত, ROS কত, এই ধরনের মানে কয়েকটা ম্যাট্রিক শুধুমাত্র দেখি। কিন্তু ওই পর্যন্ত কিসের মাধ্যমে আসলো, কোন কোন ওয়েতে ওই পর্যন্ত আসলো, ওই রেজাল্টটা আলটিমেটলি দাঁড়ালো, সেই ম্যাট্রিকগুলো আমরা দেখি না। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করব। এবং CRO বা কনভার্সন রেট অপটিমাইজেশনেরও একটা ক্লাস থাকবে, সেখানেও এই বিষয়গুলো অনেকটাই চলে আসবে। তো যাই হোক, মোট কথা হচ্ছে যে আপনাকে কাস্টমারের আচরণ বুঝতে হবে এবং কাস্টমার আচরণ বোঝার জন্য আপনার ডাটা লাগবে। আর সেই ডাটা আপনি পাবেন কোথায়, GA4-এ। এই জন্য GA4 আপনার মাস্ট। এটা সেট আপ করা খুব বেশি কঠিন কিছু না, খুবই সহজে আপনি এটা সেট আপ করতে পারেন। আপনি সরাসরি GA4 আপনি সেট আপ করতে পারেন। আপনার যদি ওয়ার্ডপ্রেস থাকে, আপনার শপিফাই থেকে যাই থাকুক না কেন, সরাসরি আপনি প্লাগইন দিয়ে করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে GTM দিয়ে করতে পারেন, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করতে পারেন। সব ক্ষেত্রে মোটামুটি কঠিন কোনো কিছু না। আপনি আপনার যদি কোনো কি থাকে, মার্কেটার থাকে, বা আপনার যদি টেকনিক্যাল কোনো পার্টনার থাকে, আপনি তাকে দিয়ে করাতে পারেন, বা আপনি নিজেও করতে পারেন, আপনি নিজে টিউটোরিয়াল দেখে করতে পারেন, বা আপনি যদি প্রফেশনাল কাউকে দিয়ে করাতে চান সেটা আরও বেটার, তাহলে তাকে দিয়ে আপনি করাইলেন। কিন্তু এটা মাস্ট আপনার করতে হবে, কারণ সামনে আপনার ডাটা ছাড়া আসলে কোনো কথা নাই। যার কাছে ডাটা থাকবে এবং সে ডাটা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেবে, সে আসলে মার্কেট লিড করবে। আমি হয়তো আজকে মার্কেটে কি করতেছি না, ডাটা অ্যানালাইসিস করতেছি না এবং ডাটা নিয়ে বেশি আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমার শুধুমাত্র আনবো সেই ধান্দায় আছে, কিন্তু কেউ না কেউ কিন্তু আপনার ইন্ডাস্ট্রিতে ঠিকই ডাটা নিয়ে কাজ করবে, কেউ না কেউ আপনার ইন্ডাস্ট্রিতে ডাটা অ্যানালাইসিস করবে, কেউ না কেউ আপনার ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে ডাটা ভিত্তিক গেম খেলবে। তখন কিন্তু আপনি নাই হয়ে যাবেন। তখন এই যে আমরা যে আমাদের যে ইবুকটা আছে 5 ডেডলি মিস্টেকস ইন ইউর বিজনেস, এখানে যেটা আমরা বলছি যে এখানে এমন কিছু মিস্টেক নিয়ে আলোচনা করা হয়েছে যেইগুলো আপনি যদি করে থাকেন তাহলে আপনার আসলে আগামী 2-3 বছরের মধ্যে বিজনেস নাই হয়ে যেতে পারে। এই ধরনের কিছু ডেডলি মিস্টেক, ভয়ঙ্কর মিস্টেক নিয়ে আমরা এখানে আলোচনা করছি। তো তার ভিতরে একটা হচ্ছে আপনার ডাটা না থাকা, মানে ডাটা ছাড়া আপনি বিজনেস শুধু রান করে যাইতেছেন প্রতিনিয়ত। আপনি শুধু হচ্ছে যে খুব মনে করেন এখন ট্রেন্ডে আপনার প্রোডাক্ট আছে, আপনি খুব সেল করতেছেন, কিন্তু আপনি যে আসলে কোথায় লস করতেছেন, কোথায় আপনি আরো বেশি প্রফিট করতে পারতেন, সেই জিনিসগুলো আপনি ইউটিলাইজ করতেছেন না, সেই জিনিসগুলোকে আপনি অ্যানালাইসিস করতেছেন না। কিন্তু আরেকজন এসে ঠিক ওই জিনিসগুলো অ্যানালাইসিস করে ওই ফাঁকফোকর খুঁজে বের করে
সে ঠিকই দেখবেন যে আপনাকে দমায় দিবে। এই জন্য আপনার ডেটা ছাড়া আসলে কোনো গতি নাই। এই 21শ শতাব্দীতে আপনার ডেটা অবশ্যই লাগবে, এবং সেই ডেটাগুলো এখন আপনার কাছে রাখা, আপনার স্টোর করা এবং সেইগুলোকে মনিটর করা, এগুলো এখন খুবই ইজি। এগুলো এখন মানে আগের মতো রকেট সায়েন্স নেই, আপনাকে এক্সেল শিট মেনটেন করতে হবে, আপনাকে হাতে কলমে লিখতে হবে, এই দুনিয়া এখন আর নাই। এখন সব কিছু আপনার অটোমেট হয়ে গেছে, সব কিছু আপনি ভিজুয়ালাইজ করতে পারেন, সব কিছু আপনি খুব সহজে সেট আপ করতে পারেন, তারপর আপনি করতেছেন না। এটা আসলে যদি আপনি না করেন, এটার জন্য আপনাকে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হবে, এটা মাস্ট। আপনি ডাটা ছাড়া আপনি মানে টিকে থাকতে পারবেন না আসলে। এই দুনিয়া যদি আপনি অনলাইনে যদি আপনি বিজনেস করতে চান, আপনার ডাটা ছাড়া আসলে টিকে থাকা পসিবল না। এই জন্য আপনার ডাটা অবশ্যই লাগবে। তো GA4 থেকে আপনি কি করতে পারবেন, বিভিন্ন রকম অ্যানালাইসিস এবং রিপোর্ট বের করতে পারবেন, যা আপনার বিজনেসের সিদ্ধান্তকে অনেক সহজ করে দিবে এবং সর্বোচ্চ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন আপনি। মানে আমরা তো যে কোনো কি করি, এই যে একটা যেটা বলতেছিলাম যে আপনার একটা অ্যাড আমরা কি করি, আপনার হচ্ছে যে অ্যাড রান করি, আর সেটা যদি কাজ না করে তাহলে আমরা নতুন আরেকটা অ্যাড রান করি, কিন্তু মাঝখানে অ্যানালাইসিস আর করি না। অ্যানালাইসিস না করার কারণে কি হয়, আমাদের সিদ্ধান্তটা সঠিক হয় না, ম্যাক্সিমাম টাইমে সঠিক হয় না। কারণ আগের যে অ্যাড ছিল এখন যে অ্যাড সেম, যদি আমরা অ্যানালাইসিস করে কোনো একটা পয়েন্ট বের করতে পারতাম, অবশ্যই পয়েন্ট তো বের হবেই, কারণ আপনার এটা ফল করছে যে কোনো একটা কারণ আছে, সে কারণটা আপনাকে খুঁজে বের করতে পারতে হবে। যদি আপনি একান্ত যদি নাই পান তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু অন্তত আপনাকে চেষ্টাটা তো করতে হবে। আপনি সে চেষ্টাই না করেন যে ভাই এটা কাজ করে না, তো নতুন একটা অ্যাড রান করে দিই, দিস ইজ এটা কোনো আসলে কাজ না। এটা আপনি কি করতেছেন, নিজে আসলে ডলারে যে আপনার বলে না বার্ন করে, আসলে আপনি এখানে বার্নই করতেছেন। আপনাকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করলে আপনি হচ্ছে যে বিজনেসে সিদ্ধান্ত নিতে পারবেন, সঠিক সিদ্ধান্ত। এবং যখন আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই আপনি কি করবেন, আস্তে আস্তে প্রফিটের দিকে যাবেন, গ্রোথের দিকে যাবেন। আপনি বুঝতে পারবেন আপনার বিজনেসের ক্ষত বা ব্যথা কোথায় আর কোথায় ওষুধ দিতে হবে, সঠিক ডেটা ছাড়া, যেটা প্রায় অসম্ভব। বোঝা গেছে? আপনার বিজনেসের ক্ষত কোথায়, আপনার বিজনেসে কোথায় আর কি করতেছে না, মানে পালস আর কাজ করতেছে না, মানে হচ্ছে যে রক্ত চলাচল করতেছে না, কোথায় হার্টবিট নাই, এই জিনিসগুলো আপনি ডেটা থেকে বুঝতে পারবেন। কোন জায়গায় বিজনেস আর চলতেছে না, সেই জিনিসগুলো আপনি ডেটা দেখে বুঝতে পারবেন, এবং তখন আপনি শুধুমাত্র সেইখানে ওষুধ দিবেন। আপনার বিজনেসে মনে করেন একটা সেল ক্লোজ করতে আপনার মনে করেন 10টা ধাপ আছে, তো 10টা ধাপের আপনি যখন একটা ক্যাম্পেইন কাজ করে নাই, তখন 10টা জায়গায় যে ভুল হবে এমনটা তো না, হয়তো একটা দুইটা জায়গায় ভুল হবে, বা হয়তো বা প্রথম দিকে আর বেশি হতে পারে, কিন্তু যেখানে যেখানে ভুল আপনি যদি শুধু সেখানে কারেক্ট করেন, সেখানে আপনি যদি কারেকশন নিয়ে আসেন, তাহলে তো আপনার পরবর্তী ক্যাম্পেইনটা মাস্ট বেটার হবে, তাই না? তো পরবর্তী ক্যাম্পেইন যখন আপনার মাচ বেটার হবে, তখন আপনি এই ক্যাম্পেইনের ভিতরে আবার এটাকে অ্যানালাইসিস করবেন, তারপর আপনার থার্ড ক্যাম্পেইন আসবে, সেটা আরও বেটার হবে। সব এভরিথিং ইজ পসিবল উইথ অনলি ডেটা ছাড়া এগুলো কোনোটাই পসিবল না। আপনি তখন শুধু অন্ধকারে ডিলস করবেন। দ্য হিডেন কস্ট কিসের হিডেন কস্ট? ট্র্যাকিং সেট আপ না করা, বা আচ্ছা ডেটা ট্র্যাক না করা হিডেন কস্ট আমরা এখন দেখব। তো এটার জন্য আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেখানে মনে করেন যে আপনি এবং আমি বিজনেস শুরু করছি 2025-এর জানুয়ারি মাসে। আমাদের দুজনেরই প্রোডাক্ট হচ্ছে গ্লাস বলতে চশমা আর কি। আচ্ছা হ্যাঁ, চশমা এখানে লেখাই আছে। তারপর হচ্ছে কোম্পানির নাম, আপনার কোম্পানির নাম হচ্ছে গ্লাসপুর, আর আমার কোম্পানির নাম হচ্ছে গ্লাসনগর, এবং আমাদের অন্য সবকিছু একই, শুধুমাত্র নাম আলাদা আর সবকিছু একই। একটা মাত্র পার্থক্য আছে, সেটা হলো যে আমি আমার ওয়েবসাইটে ট্র্যাকিং সেট আপ করিনি আর আপনি করেছেন। পার্থক্য এক জায়গায়, শুধুমাত্র এক জায়গায়, যে এই গ্লাসপুর যেটা হচ্ছে যে আপনার কোম্পানির নাম, সেখানে আপনি ট্র্যাকিং সেট আপ করছেন, আর গ্লাসনগর যেটা ধরেন যে আমার প্রতিষ্ঠান, সেখানে আমি সেট আপ করি নাই। এখন এই বিজনেসটা ধরেন আমরা কতদিন, মনে করেন এটা আমরা কি কবে থেকে শুরু করলাম, 2025-এর জানুয়ারি মাসে শুরু করলাম। দুইজনের সেম বিজনেস, সেম সেট আপ, সেম ইনভেস্টমেন্ট, সেম টাইপের সব কিছু, এভরিথিং সেম। আমাদের সব ক্যাম্পেইন চালানো ধরেন সব কিছুই সেম। আমরা একই ধরনের বাজেট আমরা অ্যালোকেট করছি, আমরা একই ধরনের বাজেট ইনভেস্ট করছি, আমরা একই ধরনের কন্টেন্ট দিচ্ছি, সবকিছুই সেম। ডিফারেন্স শুধু এক জায়গায়, যে আপনার ওয়েবসাইটে ট্র্যাকিং আছে আর আমার ওয়েবসাইটে ট্র্যাকিং সেট আপ করা নাই, আর আপনিও ডেটা অ্যানালাইসিস করেন না, আর আমার তো করার প্রশ্নই আসে না, কারণ আমার তো সেট আপ করাই নাই।
তো আমার যেহেতু ট্র্যাকিং সেট আপ করাই নাই, তো আমি তো ডাটা অ্যানালাইসিস মানে আমার কাছে তো ডাটাই নেই, তো আপনার অ্যানালাইসিস করার জন্য তো ডাটা লাগবে, তো সেই ডাটা আমার কাছে নাই। তো ডাটা না থাকার কারণে আমি তো অ্যানালাইসিস করি না, আপনিও করেন না। মানে এখানে পার্থক্য শুধু একই জায়গায়, যে আপনার ট্র্যাকিং সেট আপ করা আছে আর আমার ট্র্যাকিং সেট আপ করা নাই। সেটা হচ্ছে পিক্সেল, GA4 সবগুলোই বলতে পারেন, মানে যে কটা সেট আপ আপনার প্রাইমারিলি করা উচিত। শুধুমাত্র সেট আপ করলে আপনার কিছু কি আছে, উপকার আছে। আপনি যদি শুধু সেট আপ করে সেখান থেকে আরও ইউটিলাইজ করতে পারলে তো মাচ বেটার, সেটা তো কোনো কথাই নাই। আমরা এখানে শুধুমাত্র দেখব যে শুধু সেট আপ করলে আর না করলে এই দুইটার মধ্যে পার্থক্য কি দাঁড়ায়, সেটাই ছোট করে একটু বোঝার চেষ্টা করব। তো এটাই আমাদের হচ্ছে যে শুধুমাত্র ট্র্যাকিং সেট আপ করা আছে আর নাই, এই দুইটাই পার্থক্য। তো এইখানে 6 মাস পরের একটা রিপোর্ট আমরা দেখতে পারতেছি, যে আমাদের মনে করেন এই বিজনেসটা আমরা জানুয়ারি থেকে শুরু করে আমাদের হচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, জুন পর্যন্ত মনে করেন আমাদের বিজনেসটা চলছে, এবং আমরা 6 মাস বিজনেসটা রান করছি দুইজনেই। এবং গ্লাসপুর হচ্ছে যে আপনার কোম্পানি, গ্লাসনগর হচ্ছে আমার কোম্পানি। এখন এখানে ধরেন আপনার বিজনেসে সেল আসছে 600, আমার আসছে 500, এবং ডিফারেন্স হচ্ছে 100, মানে আপনি হচ্ছে আমার চেয়ে 100 সেল বেশি পেয়েছেন। এরপরে আচ্ছা আমাকে সম্ভবত আমি হয়তো একটু কোন দিকে যাব, তো পুরোটাই ভরে গেছে আর কি। তো এরপর হচ্ছে অ্যাড কস্ট হচ্ছে আপনিও টোটাল কি করছেন, $1500 খরচ করছেন, আমিও $1500 খরচ করছি, এখানে কোনো ডিফারেন্স নাই। কস্ট পার রেজাল্ট হচ্ছে আপনার $2.5, আমার হচ্ছে $3, খুব বেশি ডিফারেন্স না, মাত্র 50 সেন্টের ডিফারেন্স। বাজেট ফর আ সেল, আপনার বাজেট হচ্ছে যে $1 থেকে $1.5, আমারও সেম বাজেট, আমাদের সেম। মানে বাজেট বলতে কি আমরা একটা সেলের জন্য কত ডলার আমরা অ্যালোকেট করতে চাই। হ্যাঁ, এখন আমাদের খরচ হয়তো বা $3 বা $2.5 হয়েছে, কিন্তু আমরা চাই $1 থেকে $1.5 ভিতরে যেন আমাদের সেলটা কি হয়, জেনারেট হয়, তাহলে আমরা হয়তো বা প্রফিটেবল থাকবো। ওকে, এরপরে ডিফারেন্স বিটুইন এক্সপেকটেশন অ্যান্ড অ্যাকচুয়াল কস্ট, মানে আমাদের এই যে এটা হচ্ছে যে আমাদের বাজেট ফর সেল, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে আপনার হচ্ছে $1, মানে হচ্ছে যে আপনি $1.5 হচ্ছে আপনার সর্বোচ্চ বাজেট আপনি একটা সেলের জন্য, কিন্তু আপনার বাজেট মানে সেল জেনারেট হচ্ছে $2.5, তার মানে $1 আপনার কি আছে এখানে অতিরিক্ত খরচ হয়েছে। আর আমার ক্ষেত্রে আমার যেহেতু আমারও সর্বোচ্চ $1.5 বাজেট, কিন্তু আমার খরচ হয়েছে $3, সেই ক্ষেত্রে আমার $1.5 হচ্ছে অতিরিক্ত খরচ হয়েছে। তো আমাদের ডিফারেন্স টোটাল আমার হচ্ছে অতিরিক্ত 50 সেন্ট খরচ হয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে। আর স্ট্রেস আপনার মিড লেভেল, আপনার যে স্ট্রেস নাই তা না, আমার হচ্ছে হাই। আর সেলস ম্যাট্রিক আপনার হচ্ছে লিনিয়ার, আর আমার হচ্ছে ফ্লাকচুয়েশন, মানে হচ্ছে যে আমার আপ ডাউন করতেছে। মানে আমার কখনো হয়তো বা মনে করেন এই যে 500টা, আপনার হয়তো বা 600টা সেল আসছে, হয়তো বা আপনার প্রতিনিয়ত হয়তো বা মোটামুটি কত 8টা 10টা করে আপনি সেল পাইছেন, এইভাবে পাইতে পাইতে আপনার 600টা সেলে আসছে, কিন্তু আমার একদিন হয়তো আমি 15টা পাইছি, আর একদিন হয়তো বা 3টা পাইছি। এইভাবে অনেক ফ্লাকচুয়েট করছে, অনেক আপ ডাউন করছে। এটা হচ্ছে যে এখানে আমি বোঝাতে চাইলাম। এখন এটা হচ্ছে আমাদের 6 মাসের রিপোর্ট। এখন এখানে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে খুব বেশি তো কি আসে নাই, সমস্যা তো নাই, মানে হয়তোবা আমি 100 কম সেল করছি, ভালো কথা, কিন্তু অন্যান্য জায়গায় তো অলমোস্ট সেম। মানে এখানে আপনি হয়তোবা $2.5 সেল করছেন, আমি $3 করছি, তো $3 $2.5 এটা তো একেবারে খুব বেশি ডিফারেন্স না, যদিও টাকায় 60-65 টাকা ডিফারেন্স হয়ে যায়। তো কিন্তু এখানে দেখলে তো আমাদের কি মনে হচ্ছে, মানে খুব বেশি ডিফারেন্স মনে হয় না, তাই না? এখন আসেন ঘটনাটা আসলে কি, এখানে হয়তো বা চোখে পড়ার মতো তেমন কোনো ভিন্নতা নাই, কিন্তু এক জায়গায় আমরা আসলে দুইজনেই সমান। দেখেন এক জায়গায় সমান কেন, আমাদের হচ্ছে বাজেট ছিল $1.5 সর্বোচ্চ, কিন্তু আমাদের দুইজনেরই কিন্তু বাজেটের চেয়ে বেশি খরচ হয়েছে। বাজেট সর্বোচ্চ কত ডলার, $1.5, কিন্তু যখন এখানে আমার $3 খরচ হয়ে গেছে, তার মানে আমি যদি এটা যদি আমাদের 1000 টাকার প্রোডাক্ট হয়, 1000 টাকা মূল্যের, এবং সেখানে যদি আমার $1.5 বাজেট থাকে, তার মানে ধরেন যে আমি এটাকে 100 টাকা মূল্যে, আমি যেটাকে 150 টাকা ধরলাম, আর কিন্তু খরচ হয়ে গেছে 300 টাকা। তো 300 টাকা যদি খরচ হয়ে যায়, তাহলে আর আমার মনে করেন আমার হয়তো প্রফিট রাখার প্ল্যান ছিল যে আমি 15% রাখবো, সেই সময় আমার 150 টাকা প্রফিট রাখার কথা ছিল, কিন্তু ওই 150 টাকাও আমার এখানে খরচ হয়ে গেছে।
তখন আমি মনে করেন ব্রেক ইভেনে আছে, আমার কোনো কি নাই, লাভও নাই লসও নাই। আপনার ক্ষেত্রেও কিন্তু অলমোস্ট সেম। আপনি হয়তো বা কি করছেন, $1.5 বাজেটের জায়গায় আপনি হয়তো বা $2.5 নিয়ে গেছেন, এখানে আপনার হয়তো বা 50 সেন্ট মোটামুটি আপনি সেভ করতে পারছেন। কিন্তু সেটা তো আপনাকে আসলে গ্রো করতে দিচ্ছে না। মানে আপনি যে ক্যাম্পেইনটাকে কি করবেন, আরও স্কেল করবেন, সেই সাহস আপনাকে দিচ্ছে না, কারণ আপনি তো আপনার ডিজায়ার্ড যে কস্ট আপনি সেখানে এখনো নামে আনতে পারেন নাই। তো তার মানে কি, আমি তো স্যাটিসফাইড হওয়ার কোনো সুযোগই নেই, আর আপনি আসলে স্যাটিসফাইড না। তো সেটাই, আমরা আসলে দুইজনের কেউই বিজনেসে কি নাই, সন্তুষ্ট নাই। এই দুই জায়গায় আমরা আসলে এক। তো যখন আমরা বিজনেসে সন্তুষ্ট না, 6 মাস আমরা কি করে ফেলছি, বিজনেস করে ফেলছি, এখানে আমাদের অনেক টাকা আমরা ইনভেস্ট করে ফেলছি, অনেক কষ্ট করে ফেলছি, দিন রাত পরিশ্রম করছি, সবকিছুই করছি। তো তখন আমরা কি করলাম, আমরা সমাধানের জন্য গেলাম ট্রু সিগন্যালের কাছে। আচ্ছা, ট্রু সিগন্যাল হচ্ছে আমার এজেন্সি। ট্রু সিগন্যালের কাছে আমরা গেলাম। ট্রু সিগন্যাল হচ্ছে আমার আচ্ছা হ্যাঁ, ট্রু সিগন্যালের কাছে আমরা গেলাম। এরপরে এখানে হচ্ছে যে আমাদের যে সিনিয়র মনে করেন একজন মার্কেটারের কাছ থেকে আমরা কনসালটেশন নিলাম। এখানে হয়তো বা মনে করেন আমরা কি করছি, আমাদের আগেই আমরা কোনো কিছু বলি নাই যে আমাদের এই লাগবে সেই লাগবে, আমরা এই ধরনের কোনো সার্ভিস নিতে যাই নাই, আমরা সেখানে গেছি কনসালটেশন নিতে, যেমনটা আমি কনসালটেশন দেই। তো এরকম হয়তো বা কনসালটেশন আপনি নিতে গেছেন, তো আমিও গেছি আপনিও গেছি মনে করেন। ওকে, তো একজন যে সিনিয়র আছেন তিনি আপনার জন্য কি সমাধান দিলেন, নাম্বার 1 আপনার হচ্ছে যে কি করতে হবে, আপনার ওয়েবসাইটে কন্টেন্ট অনেক বেশি, কন্টেন্ট কমাইতে হবে। এটা হলো নাম্বার 1 সলিউশন, মানে নাম্বার 1 আপনার কাজ। নাম্বার 2 হচ্ছে যে আপনার চেক আউটের ফ্রিকশন কমাইতে হবে। ফ্রিকশন তো বুঝেন, ফ্রিকশন মানে কি, ঘর্ষণ, তাই না? ঘর্ষণ মানে এখানে ধাপ, মানে একজন মানুষ আসলে চেক আউট করার সময় বা হচ্ছে যে পারচেস করার সময় কতগুলো কাজ তাকে আসলে করতে হচ্ছে, এটাকে আমরা আসলে এখানে ভাষায় কি বলতেছে, ফ্রিকশন বলতেছে। যে সেখানে যদি তাকে কি করতে হয়, প্রথমে ইনিশিয়েট চেক আউট দিতে হয়, তারপরে হচ্ছে যে কি মনে করেন প্রথমে অ্যাড টু কার্ট করতে হয়, তারপরে ভিউ কার্ট করতে হয়, তারপরে ইনিশিয়েট চেক আউট করতে হয়, তারপরে চেক আউট করতে হয়। ইনিশিয়েট চেক আউট দেওয়ার পরে আবার আপনাকে কি করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়। ফর্ম ফিল আপের ভিতরে নাম, ফোন নাম্বার, ঠিকানা, ইমেইল অ্যাড্রেস, আরও যা যা কিছু সব কিছু দিতে হয়। এই প্রত্যেকটা জিনিস আসলে এক একটা ফ্রিকশন, প্রত্যেকটা ক্লিক এক একটা ফ্রিকশন, প্রত্যেকটা ঠিকানা, প্রত্যেকটা ইনপুট বক্স এক একটা ফ্রিকশন। তো আপনাকে কি বললো যে আপনার হচ্ছে চেক আউটে ফ্রিকশন কমাইতে হবে। আর এরপরে হচ্ছে যে আপনার এটা হচ্ছে 3 নাম্বার। আচ্ছা যাই হোক, নির্দিষ্ট 2-1টা প্রোডাক্ট আপনার রিমুভ করতে হবে। মানে আপনার এখানে যে প্রোডাক্টগুলো মনে করেন আপনার হয়তো আমাদের কয়েকটা ভ্যারিয়েশন আছে, হয়তো মনে করেন 10টা ভ্যারিয়েশন আছে, 10টা ভ্যারিয়েশনের ভিতর থেকে সে আপনাকে বললো যে 2টা ভ্যারিয়েশন আপনার কি করতে হবে, রিমুভ করে ফেলতে হবে। এটা হলো যে আমরা ট্রু সিগন্যাল থেকে যেই সিনিয়র যে মার্কেটার আছে তার কাছ থেকে যে কনসালটেশন নিলাম, তিনি আপনাকে এই 3টা পরামর্শ দিলেন যে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট কমাতে হবে, নাম্বার 2 হচ্ছে আপনার ফ্রিকশন কমাতে হবে, আপনার হচ্ছে যে রিমুভ করতে হবে। এটা আমরা যা হচ্ছে যে উদাহরণ হিসেবে দিলাম যে আপনার যা কিছু আপনি করছেন এতদিন, এই সব কিছু দেখে উনি হচ্ছে যে আপনাকে এই কিটা দিলেন, মানে সমাধানটা দিলেন। তো এই সমাধানটা কেন দিতে পারছেন সেটা আমরা পরে বলতেছি, কিন্তু এখানে কথা হলো যে এখানে যে আপনাকে সমাধানটা দিছে, সমাধানটা দেখেন একেবারে টু দ্য পয়েন্টে আপনার সমাধানটা দিছে। মানে আপনাকে এক্স্যাক্টলি এই 3টা কাজ করতে হবে। এই 3টা কাজ করলেই আপনার কিন্তু যে কি আছে, আপনার এই যে কস্ট পার রেজাল্ট আছে, এটা আপনার $2.5 থেকে আপনি হয়তো বা $1.5 নিয়ে আসতে পারবেন। এটা হলো যে আপনার জন্য সমাধান, টু দ্য পয়েন্টে আপনার সমাধান সে আপনাকে দিয়ে দিল। এখন আসেন আমার কাছে, আমার জন্য সে কি সমাধান দিল। আমাকে সে কি বললো যে আপনার তো কোনো ডাটাই নাই, কারণ আমি তো কি করি নাই, ট্র্যাকিং সেট আপই করি নাই। তা আমি যেহেতু ট্র্যাকিং সেট আপই করি নাই, তো আমাকে তো তিনি কোনো আসলে সমাধান দিতে পারতেছেন না যে ভাই আপনার ওইখানে সমস্যা হচ্ছে, আপনার সেইখানে সমস্যা হচ্ছে। উনি তো দেখতে পারতেছেন না যে আমার ইউজাররা এটা করতেছে না ওটা করতেছে, কোন জায়গায় ড্রপ করতেছে, কোন জায়গায় তারা বেশি ইন্টারেস্ট ফিল করতেছে, কোন জায়গায় ক্লিক করতেছে, কোন জায়গায় কেন, কোন জায়গায় করতেছে না, কোন জায়গায় কোন পেজ থেকে কোন পেজে নেভিগেট করতেছে, এই জিনিসগুলো কোনোটাই তারা দেখতেছে না। তা এবং হচ্ছে যে কোন অফারটা পছন্দ করতেছে, কোন প্রাইসিংটা পছন্দ করতেছে,
এই ধরনের কোনো কিছুই আসলে সে দেখতে পারতেছে না। যখন সে কোনো কিছুই দেখতে পারতেছে না তখন তো আসলে কোনো কি নাই, তার কাছে কোনো আসলে সলিউশন নাই। তার প্রথম সলিউশনই হচ্ছে যে আপনার ডাটা ট্র্যাক করতে হবে। এটাই হচ্ছে যে আমার প্রাইমারি সলিউশন, যে আপনি আগে আপনার কি করেন, ডাটা ট্র্যাক করেন। আপনার ক্ষেত্রে কিন্তু কি করছে, টু দ্য পয়েন্টে 3টা জিনিস বলে দিচ্ছে যে ভাই আপনার এই সমস্যা আছে এবং এই কারণে অমুক অমুক জায়গায় মনে করেন আপনার হচ্ছে যে ধরেন ফ্রিকশন আছে অনেকগুলো। ধরেন আপনি কি করছেন, চেক আউটটাই আপনি করছেন 4টা ধাপে, তো সেখানে আপনাকে বললো যে আপনি 2টা ধাপে চেক আউট করেন, বা আপনি পারলে সিঙ্গেল পেজ চেক আউট করতে পারেন। মনে করেন আপনি ওয়েবসাইটে দিলেন যে আপনার অ্যাড টু কার্ট করলে সাথে সাথে আপনার চেক আউট পেজে নিয়ে যাবে, এইভাবে আপনি ফ্রিকশন কমায় ফেলেন। কিন্তু আপনার হয়তো বা কারেন্টলি আপনার এমন আছে যে আপনি প্রথমে হচ্ছে যে কি করেন, অ্যাড টু কার্ট করেন, তারপরে সেইখান থেকে আপনি হচ্ছে যে ভিউ কাট করেন, তারপরে সেইখান থেকে আপনি কি করেন, আপনার হচ্ছে যে চেক আউট করেন, ঠিক আছে। এইভাবে হচ্ছে যে আপনার কয়েকটা ধাপ আছে, এরকম ইনিশিয়েট চেক আউট করেন, সরি, তারপরে আপনি চেক আউট করেন, এরকম কয়েকটা ধাপ আছে। তো আপনাকে উনি বললেন যে আপনি একবারে অ্যাড টু কার্ট যখন করবে তখন সাথে সাথে আপনি তাকে কি করবেন, অ্যাড টু কার্ট করার সাথে সাথে প্রোডাক্টটা কার্টে অ্যাডও হবে এবং আপনি তাকে চেক আউট পেজেও নিয়ে যাবেন। মাঝখানে আর কোনো জায়গায় তার ক্লিক করতে হবে না। মানে আপনার যেহেতু কি মনে করেন আপনার হয়তো বা গ্লাসের, আপনি কি করেন, আপনার ওয়েবসাইট হচ্ছে আমাদের তো গ্লাস, তো এখানে একজন মানুষ ম্যাক্সিমাম টাইমে আমরা, তো সে হয়তো আপনার ডাটা দেখে এটা বুঝতে পারছে যে আপনার এখানে একজন মানুষ মাল্টিপল গ্লাস কেনেই না। 99% ক্ষেত্রে সবাই কি করে, সিঙ্গেল চেক আউটই করে, মানে সিঙ্গেল কি করে আপনার হচ্ছে যে পারচেস করে। তো যখন সিঙ্গেল পারচেস করে তখন মাঝখানে এই ফ্রিকশনগুলো তো দরকারই নেই। মানে এই ফ্রিকশনগুলো কেন দরকার হয়, যখন আমরা ভিউ কার্টের কেন দরকার হয়, ভিউ কার্টের তখনই দরকার হয় যখন কিনা আমরা কার্টের ভিতরে মাল্টিপল কি করি, আপনার হচ্ছে যে জিনিসপত্র রাখি। যে মনে করেন আপনি দারাজে গেলেন, তো দারাজে গেলে আপনি হয়তো বা কি করছেন, একটা কলম, আপনি হচ্ছে একটা পেন নিছেন, আপনি তারপরে মনে করেন যে একটা নোটবুক নিছেন, তারপরে মনে করেন আপনি একটা কি নিছেন, আপনার হয়তো বা একটা, এটাকে কি বলেন, আপনি হয়তো একটা এয়ারবাড নিছেন। এই যে এই 3টা একসাথে করে তারপরে কি আপনার হচ্ছে ভিউ কাট করবেন। কিন্তু আপনার প্রোডাক্টে যদি হয় এমন শুধু আপনি কলমে বিক্রি করেন, বা আপনার ওয়েবসাইটটা যদি এমন হয় যে এখানে কেউ 3টা একসাথে কেনেই না, কেনেই মাত্র সিঙ্গেল একটা কেনে, তাহলে তো আপনার এই ভিউ কাটের দরকারই নেই। তো আপনার হয়তোবা এই ওয়েবসাইটে কি আছে, আমাদের যে আপনার হচ্ছে যে ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোতে তিনি হয়তোবা আপনি কি করছেন, অ্যানালাইসিস করে দেখছেন যে এখানে 99% ক্ষেত্রে আপনার কি করে, মানুষজন সিঙ্গেল পারচেস করে, অর্থাৎ একটাই চশমা কেনে। একজন মানুষ মাল্টিপল চশমা কেনে না। তো মাল্টিপল চশমা যখন কেনে না তখন তো একটু কাট করে সেখানে মানে কার্টে একটা কিছু যুক্ত করে রাখার কোনো দরকারই নেই। তখন একজন মানুষ যখন একটা জিনিস কি করলো, আপনার হচ্ছে যে একটু কাট করলো, সাথে সাথে সে কোথায় চলে যাবে, চেক আউটে চলে যাবে। তো মাঝখানে কি হলো, তার ফ্রিকশন কমলো। যখন তার ফ্রিকশন কমলো তখন তার পারচেস করার পসিবিলিটি বেড়ে গেল। সেটাই উনি এখানে আপনাকে কি করলো, সলিউশন দিয়েছে যে আপনার এখানে ফ্রিকশন কমাতে। উনি হয়তো এরকম দেখছেন যে অনেকেই অ্যাড টু কাট করে কিন্তু ভিউ কাট আর করে না, কিন্তু যারা আবার ভিউ কাট করে তারা ঠিকই পারচেস করে। তো ভিউ কাট করলে আসলে কি হয়, আপনি চেক আউট পেজে চলে যান। তো যখন চেক আউট পেজে, তার মানে কি আপনার মানুষকে কি করতে হবে, চেক আউট পেজে নিতে হবে। তো যখন চেক আউট পেজে নিতে হবে, তো এই চেক আউট পেজে আপনি যত আগে নিতে পারবেন, যত তাড়াতাড়ি নিতে পারবেন, যত সহজে নিতে পারবেন, সেইটা আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেইটা হলো অ্যাড টু কার্ট করার সাথে সাথে আপনাকে চেক আউট পেজে আপনার লোড করাই দিতে হবে। তখন আপনার কি করবে, আপনার হচ্ছে যে সেল গ্রো করবে। তো সেই সমাধানটা উনি আপনাকে দিচ্ছেন। তারপরে মনে করেন প্রথম যে সমাধানটা দিলেন, মনে করেন আপনার এখানে এত কন্টেন্ট যে সেগুলো মানুষ আসলে স্ক্রল করে সবকিছু পড়ে না, বা স্ক্রল করতে করতে আপনার হয়তো বা নিচে অনেক নিচে হয়তো অ্যাড টু কার্ট আছে, বা এই ধরনের কোনো কিছু আছে যে কন্টেন্টগুলো মানুষ পড়ে বিরক্ত হয়, বা এই কন্টেন্টগুলো আসলে দরকারই নেই, মানুষ অত দূর নিচে স্ক্রলই করে না। বরং আপনার এই কন্টেন্টের কারণে আপনার কি হচ্ছে, যে ওয়েবসাইটটা স্লো হচ্ছে, ওয়েবসাইটটা লোড হইতে দেরি হচ্ছে। মনে করেন একটা পেজে কন্টেন্টই কম, মনে করেন 10 লাইনের একটা কন্টেন্ট আছে, আর এক পেজে 100 লাইনের কন্টেন্ট আছে, এবং সেই 100 লাইনের ভিতরে মনে করেন আবার 2-4টা ইমেজও আছে। তো সেইটা তো লোড হইতে একটু সময় লাগবে।
আর একজন একটা পেজে শুধুমাত্র 10 লাইনের একটা কন্টেন্ট আছে, সেটা তো আপনার দ্রুত লোড হবে। তো এই ধরনের উনি অ্যানালাইসিস করে এটাও দেখলেন যে আপনার কি কন্টেন্ট বেশি, তখন আপনাকে কন্টেন্ট কমাতে বললেন, আপনার হচ্ছে যে চেক আউটের ফ্রিকশন কমাতে বললেন, এবং কিছু হয়তো বা এমন কিছু আইটেম মানুষজন ওইখানে দেখা গেছে যেই আপনার হচ্ছে যে কিগুলো ভেরিয়েশনগুলো মানুষজন কি করে না, মানে হয়তো বা একটু কাটই করে না, বা একটু কাট করলে সেগুলো পারচেস করে না, বা হচ্ছে যে সেগুলো কেউ একটু কাট করলে আবার রিমুভ করে দেয়। এরকম কিছু হয়তো বা দুইটা কি করছেন তিনি, দুইটা আপনার ক্যাটাগরি ফাইন্ড আউট করছেন। তো যখন দুইটা ক্যাটাগরি ফাইন্ড আউট করছেন বা দুইটা আইটেম ফাইন্ড আউট করছেন, সেই দুইটা আপনাকে রিমুভ করে দিতে বলছেন। এখন এই যে যে প্রত্যেকটা জিনিস সম্ভব হলো, এটা কিভাবে সম্ভব হলো? সম্ভব হলো ট্র্যাকিং করার মাধ্যমে। যত ধরনের ট্র্যাকিং আছে, আপনার GA4 বলেন, আপনার হচ্ছে পিক্সেল বলেন, ক্ল্যারিটি বলেন, এগুলো প্রত্যেকটা জিনিস এরা আপনার ডাটা যখন আপনার কাছে আছে, তখন আপনি কি করতে পারতেছেন, এই জিনিসগুলোকে বুঝতে পারতেছেন। আপনার বিশেষ করে আপনি যদি ভিডিও যে মনে করেন আপনার ক্ল্যারিটির ভিতরে বা হচ্ছে যে হটজারের ভিতরে আপনি পুরোপুরি ভিডিওতে দেখতে পারেন যে মানুষ কি করতেছে না করতেছে, তখন কিন্তু সে আসলে আপনাকে অ্যানালাইসিস করে বলতে পারবে যে ভাই ঘটনা এরকম। তো এইগুলো যখন দেখে আপনাকে এত টু দা পয়েন্টে তিনি সমাধান দিতে পারলেন, একটাই কারণ আপনার ট্র্যাকিং সেটআপ করা আছে, কিন্তু আমার জন্য কোনো ডেটাই তিনি পান নাই। আমাকে যে কি সমাধান দিবেন সেই সমাধানটাই তিনি আসলে খুঁজে পান না। এই জন্য তার কাছে আগে ডাটা লাগবে, যে আপনি এতদিন যে কি বিজনেস করছেন, আপনার ডাটা কই, আপনার কাস্টমাররা কই, সেটা তো আমাকে আগে দেখাইতে হবে, তাই না? আমি তো তাকে সেই ডাটাই দেখাইতে পারি নাই। তো যখন আমি তাকে ডাটা দেখাইতে পারি নাই, তখন তিনি আসলে আমাকে টু দ্য পয়েন্টে কোনো সলিউশনও দিতে পারেন না, যেটা আপনার ক্ষেত্রে পারছে। আপনি হয়তো বা এই 6 মাস কোনো অ্যানালাইসিস করেন নাই, কিন্তু আপনার GA4 তো ডাটা স্টোর হয়ে আছে, GA4 এর ডাটাটা আপনার ডিলিট হয়ে যায় নাই। উনি তো ওই 6 মাসের কি করছেন, ডাটা অ্যানালাইসিস করে ফেলছেন। আচ্ছা, তো আমার যেহেতু কোনো ডাটা নাই, তার মানে হচ্ছে যে আমি শূন্য থেকে বিজনেস শুরু করতেছি। যদিও আমার আপনার বিজনেসে বয়স এক, কিন্তু আমার আসলে আজকে থেকে নতুন আবার কি হলো, বিজনেসটা শুরু হলো। তো আপনার যদি ডাটা না থাকে, আপনি মনে করেন 5 বছর যাবত কি করতেছেন, বিজনেস করতেছেন, কিন্তু আপনার 5 বছরে আপনি যে মনে করেন 5,000 কাস্টমারকে কি করছেন, সার্ভ করছেন, কোনো কাস্টমারের ডাটা আপনার কাছে নাই, কোনো ট্রাফিক আপনার কাছে নাই, কোনো কিছু নেই, কোনো ফোন নাম্বার নাই, তাহলে তো আপনি 5 বছর যাবত বিজনেস করতেছেন, আর আমি যদি আজকে শুরু করি, আমার কাছে কোনো ডাটা নাই, দুজনে তো সেম, দুজনের মধ্যে তো কোনো পার্থক্য নেই। আপনি যে 5 বছর অতিরিক্ত বিজনেস করলেন, সেটা অ্যাডভান্টেজটা কি? সেই অ্যাডভান্টেজটা তো ডাটা। আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স, আপনার যে বিজনেসে আপনি 5 বছর সময় দিলেন, সেই বিজনেসের মানে মৌলিক অ্যাসেটই হচ্ছে ডাটা। আপনার তো সেই ডাটাই নাই, যেমনটা আমার ক্ষেত্রে ঘটলো এই উদাহরণের ভিতরে। এই উদাহরণের ভিতরে আমার যেহেতু কোনো ডাটা নাই, এই কারণে আমি 6 মাস আগে শুরু করার পরেও আমি আজকে যদি আপনি আমার সঙ্গে বা অন্য কেউ আমার সঙ্গে শুরু করে, তাহলে সে আর আমি আসলে একই জায়গায় আছি। আর আপনার যেহেতু 6 মাস আগে আপনি শুরু করছিলেন এবং ডাটাও আপনি ট্র্যাক করছিলেন, আপনি কিন্তু 6 মাস আগায় গেছেন। তো সেটাই আমরা এখানে বললাম যে আমার বিজনেস আসলে শূন্য থেকে শুরু, মানে আমি যে 6 মাস আগে বিজনেস করছি সেটা থেকে যে আমার যে অ্যাসেটটা তৈরি হওয়া উচিত ছিল, সেটা আসলে তৈরি হয় নাই। সেটাই হলো যে আমাদের এই ট্র্যাকিং না করার মানে কি বলে সমস্যা। আচ্ছা, এখন কথা হলো যে সলিউশন পাইলাম, ঠিক আছে, কিন্তু টাকায় আসলে হিডেন কস্টটা কি পরিমাণ হইতে পারে সেটা আমরা একটু দেখি। যে আপনি কি করার কারণে, আপনার হচ্ছে যে একটু ট্র্যাকিং সেটআপ করে রাখার কারণে আপনার কি পরিমাণ, আমার চেয়ে আপনি কতটুকু আসলে আগায় ছিলেন, সেটা আমরা 6 মাসের হিসাবে আমরা দেখবো, আমরা যে এটা করলাম। আচ্ছা, এখানে তো বিশাল চার্ট চলে আসছে। ওকে, সমস্যা নেই। এখানে প্রথমেই দেখেন, প্রথমে আছে টোটাল সেল, এখানে তারপরে আছে মনে করেন অ্যাড কস্ট ইউএসডিতে, তারপরে বিডিটিতে, তারপরে প্রোডাক্ট অ্যান্ড আদার কস্ট, তারপরে টোটাল কস্ট, প্রফিট পার সেল, তারপরে পার প্রোডাক্ট কস্ট, অ্যাড কস্ট পার প্রোডাক্ট, দ্য হিডেন কস্ট। ওকে, তো প্রত্যেকটা জিনিস দেখাবো। তারপর আচ্ছা ছোট করে বলি, যেমন সেল হয়েছে মনে করেন টোটাল 6 লাখ, আপনার ক্ষেত্রে আমার হয়েছে 5 লাখ, ডিফারেন্স 1 লাখ, বুঝতে পারছেন? তারপরে অ্যাড কস্ট হয়েছে, আপনারও অ্যাড বাজেট ছিল এই 6 মাসে $1500, আমারও $1500, এখানে কোনো ডিফারেন্স নেই। আর বিডিটিতেও সেম, আমরা সেখানে কত টাকা করে ডলার ধরছি, যাই হোক হয়তো 125-30 টাকা হবে, আমার খেয়াল নেই। তো সেই হিসাবে আপনার হচ্ছে যে 1,87,500 টাকা হচ্ছে যে আমাদের
অ্যাড পিছনে খরচ হয়েছে, এটা হলো যে টাকায়। এরপর হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড আদার কস্ট গেছে 3,60,000 টাকা। আপনার যেহেতু প্রোডাক্ট বেশি সেল হয়েছে এই জন্য আপনার 3,60,000 গেছে, আমার কাছে 3 লাখ টাকা যেহেতু আমার সেল কম। আচ্ছা, টোটাল কস্ট হয়েছে 5,47,500 টাকা, আর আমার টোটাল 4,87,500 টাকা, এবং এখানে ডিফারেন্স আছে 60,000 টাকা, এই যে এইখানে। এরপর আছে প্রফিট, আপনার প্রফিট আছে 52,500 টাকা আর আমার প্রফিট আছে 12,500 টাকা। বুঝতে পারছেন ডিফারেন্সটা কোন জায়গায়? আর আমাদের টোটাল ডিফারেন্স হয়ে গেছে কত? 40,000 টাকা ডিফারেন্স হয়ে গেছে। এটা হয়তো বা 6 মাসের হিসাবে আমরা দেখাইলাম, এখানে 6 মাসের হিসাবে মান্থলি মাত্র 2,000 টাকা আসে। তো সেটা তো আমরা দেখলাম যে আমরা ব্রেক ইভেনে ছিলাম, আমরা হয়তো প্রফিট করতে পারি নাই। তো প্রফিট না করতে পেরেও আমরা মাত্র 12,000 টাকা প্রফিট করছি। এটা জাস্ট একটা উদাহরণ হিসেবে আমরা এটা দেখাইলাম। তো প্রফিট পার সেল আপনার আসছে 87 টাকা আর আমার আসছে প্রফিট পার সেল হচ্ছে 25 টাকা, এবং এইখানে ডিফারেন্সটা দেখেন, এইখানে ডিফারেন্স হচ্ছে 62 টাকা ডিফারেন্স। কারণ কি? কারণ আপনার যেই অ্যাড খরচ আর আমার অ্যাড খরচ কিন্তু সেম, কিন্তু আপনার সেল বেশি। আপনার সেল হয়েছে 600টা, আমরা যেটা অন্য ইয়াতে দেখছি, আপনার সেল হয়েছে 600 কিন্তু আমার সেল হয়েছে 500। তো ওইখানেই আমাদের কি হয়ে গেছে, আমার খরচ বেড়ে গেছে আর আপনার খরচ কম হয়েছে, এই কারণে এখানে ডিফারেন্স তৈরি হয়েছে। ওই যে আমরা যে এখানে দেখালাম যে আপনার কি বলে এটাকে 50 সেন্ট হচ্ছে যে আপনার খরচ কম হয়েছে, সে 50 সেন্টের কারণে আপনার হচ্ছে 62.5 টাকা। তো পার প্রোডাক্ট কস্ট হচ্ছে 600 টাকা, 600 টাকা, এটা এখানে তো কোনো ডিফারেন্স নাই। এবার হচ্ছে অ্যাড কস্ট পার প্রোডাক্ট, আপনার প্রত্যেকটা সেলে আপনার অ্যাড কস্ট হয়েছে 312 টাকা আর আমার হয়েছে 375 টাকা। তো এইখানে যে ডিফারেন্সটা এটা আর এটা সেম, তো যে কারণে দ্য হিডেন কস্ট হয়েছে 40,000 টাকা। মানে হিডেন কস্ট বলতে আমি যদি ট্র্যাকিং সেট আপ করতাম তাহলেও আমি আপনার মতো করে মনে করেন যে 6 লাখ টাকা সেল করতে পারতাম, কিন্তু আমি ট্র্যাকিং যেহেতু সেট আপ করি নাই এই কারণে আপনার চেয়ে আমি 40,000 টাকা পিছিয়ে আছি। সে 40,000 টাকা আমার এখানে হিডেন কস্ট। শুধু কি এতটুকু হিডেন কস্ট? দেখেন আরো কস্ট আছে। অপরচুনিটি কস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অপরচুনিটি কস্টটাকে আমরা আসলে গুরুত্বই দেই না। অপরচুনিটি কস্ট আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা যদি শুধুমাত্র হিডেন কস্টের কথাই হিসাব করি তাহলেও তো আসলে আমাদের একটু সজাগ হওয়া উচিত, আর অপরচুনিটি কস্টের তো কথাই নাই। ঠিক আছে, দেখেন নেক্সট 6 মান্থে কি ঘটবে। আমরা একটা প্রেডিকশন দিলাম ধরেন এখানে, তো প্রেডিকশনের ভিতরে ধরেন প্রথমে একদম সেম হচ্ছে যে আপনার কি চার্ট, কিন্তু এখানে নেক্সট 6 মাসে কি ঘটছে। আপনার সেল হয়েছে 15 লাখ টাকা, আমার হচ্ছে 9 লাখ টাকা, 6 লাখ টাকা কিন্তু ডিফারেন্স হয়ে গেছে, এবং অ্যাড বাজেট কিন্তু সেম। আপনার রেজাল্ট হচ্ছে যে মানে আপনি অ্যাড নিয়ে আসতে পারছেন কত ডলারে? মাত্র $1, মানে আপনার সেল নিয়ে আসতে পারছেন $1, আর আমার কিন্তু এখনো 1.66-তে আছে। তো টোটাল 66 সেন্ট হচ্ছে আমাদের ডিফারেন্স। তারপর হচ্ছে যে অ্যাড কস্ট বিডিটি তো সেম। তারপর হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড আদার কস্ট হচ্ছে 9 লাখ টাকা আপনার, আমার ক্ষেত্রে 5,40,000 টাকা। টোটাল কস্ট 10,87,000 এত। এটা হচ্ছে যে ডিফারেন্স। আর প্রফিট দেখেন, প্রফিট কত হলো? আপনার প্রফিট হয়েছে 4,12,500 টাকা নেক্সট 6 মাসে। মনে করেন জুলাই থেকে ডিসেম্বর, আমরা তো জানুয়ারি থেকে জুলাইতে হিসাব করছিলাম প্রথমে, এটা হচ্ছে যে আমাদের জুন পর্যন্ত, আর এখন হচ্ছে আমাদের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা মনে করেন বিজনেস করলাম। পরবর্তী সেই বিজনেসের ক্ষেত্রে আমাদের যে কিটা হয়েছে যেই হিসাবটা আমরা সেটা এখন দেখতেছি। তো সেই ক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে 4,12,500 টাকা আর আমার প্রফিট হচ্ছে 1,72,500 টাকা। আর এরপরে আমাদের হচ্ছে যে 2,40,000 টাকা এখানে ডিফারেন্স আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রফিট পার্সেল হচ্ছে 275 টাকা আর আমার ক্ষেত্রে 191 টাকা। এরপরে হচ্ছে যে ডিফারেন্স 83 টাকা 34 পয়সা। এরপরে হচ্ছে যে পার কস্ট প্রোডাক্ট তো সেম। অ্যাড কস্ট পার প্রোডাক্ট হচ্ছে যে 125 টাকা। এটা হচ্ছে প্রফিট পার্সেল, আর এটা হচ্ছে যে অ্যাড কস্ট পার্সেল 125 টাকা আছে। আমরা হচ্ছে যে ডলার কস্ট 125 টাকা ধরছি, আর আমার ক্ষেত্রে হচ্ছে এটা 207 টাকা। আপনার খরচ গেছে 125 টাকা, আমার কাছে 207 টাকা। এবার হচ্ছে বা আপনার হচ্ছে কত 82.5 টাকা হচ্ছে ডিফারেন্স। দ্য হিডেন কস্ট 2,40,000 টাকা। এটা কিন্তু আরো বড়,
এটা আরো বড় কেন দেখেন, এখানে আমি যে আপনাকে দেখাইলাম যে আমাদের কিন্তু বাজেট আগের মতনই আছে, আপনারও যে বাজেট আমারও সেম বাজেট, মানে আমরা যে আগের যে চার্ট আছে দেখেন, এই চার্টে আপনার যে বাজেট এই বাজেট আমারও সেম বাজেট। তো বাজেট যেহেতু সেম এবং আমি যেহেতু মানে আলাদা ডিফারেন্স কোনো কিছু করি নাই, মানে আলাদা কোনো ইনিশিয়েটিভ আমি নেই নাই, সে কারণে কিন্তু এইখানে আপনার যে কস্ট পার রেজাল্ট ছিল $2.5, আমি যেহেতু অন্য কোনো ইনিশিয়েটিভ নেই নাই, সে কারণে কিন্তু আমারও এখানে $2.5 আসা উচিত। মানে আমাদের যেই সিকোয়েন্স আমরা যাচ্ছি সেই সিকোয়েন্স অনুযায়ী আমারও কস্ট আসা উচিত কত, $2.5, কিন্তু এখানে আমি দেখিয়েছি কত, মাত্র সরি এটা না, মাত্র হচ্ছে যে $1.66। তো এইটা যদি আমি কি করে দেই, আপনার হচ্ছে যে এখন $2.5 করে দেই, তাহলে দেখেন ডিফারেন্সটা কত দাঁড়ায়। মানে এখানে অলমোস্ট আরও $1 খরচ আমার বেশি হয়ে যাবে। তো আরও $1 খরচ যখন বেশি হয়ে যাবে তখন তো আমার সেল কমে আসবে, যখন সেল কমে আসবে তখন তো আমার আর আপনার ডিফারেন্স বেড়ে যাবে। আপনি যেহেতু ইনিশিয়েটিভ নিছেন, আপনি যেহেতু এখানে আপনার পূর্ববর্তী ডাটার ভিত্তিতে আপনি কি করছেন, এখানে হয়তো বা দু একটা প্রোডাক্ট রিমুভ করছেন, আপনি ফ্রিকশন কমাইছেন, আপনি হচ্ছে যে আপনার লোডিং স্পিড বা হচ্ছে আপনি কন্টেন্ট কমাইছেন, যে এগুলো করার কারণে আপনার কি হয়েছে, এখানে আপনি একটা ভালো রেজাল্ট পাইছেন। আপনি হয়তো বা $2.5 থেকে আপনি এসে চলে আসছেন $1 চলে আসছেন। এটা হয়তো বা আপনার ধরে নিলাম যে আপনার ইনিশিয়েটিভের কারণে এটা হয়েছে, কিন্তু আমি তো কোনো ইনিশিয়েটিভই নেই নাই। আমি তো জাস্ট এইখানে ওই যে আমরা এক্সপার্টের কথা বলতেছিলাম, ওই এক্সপার্টের কথা অনুযায়ী আমরা শুধুমাত্র এখানে কি করছি, ট্র্যাকিংটা সেট আপ করছি। তো ট্র্যাকিংটা সেট আপ করার কারণে তো আর কি হয় নাই, আপনারও তো আগে ট্র্যাকিং সেট আপ করা ছিল। তা আপনার যখন আগে ট্র্যাকিং সেট আপ করা ছিল, আমাদের এখানকার হিসাব অনুযায়ী আপনার তো সেইখানে খরচ ছিল কত, $2.5। তো যখন $2.5 ছিল, তো আমি তো এখন আপনার ওই স্টেজে আছি, মানে আপনি জানুয়ারি থেকে জুন মাসে যে স্টেজে ছিলেন, আমি জুলাই থেকে ডিসেম্বর একই স্টেজে আছি। সেই হিসেবে তো আমার এখানে খরচ আসা উচিত কত, $2.5। কিন্তু এখানে আমি আপনাকে খরচ দেখাচ্ছি কত, মাত্র $1.66। তারপরেও ডিফারেন্স কত দেখছেন, $2,40,000 ডিফারেন্স। তারপরে আর যদি এটা হয় তাহলে এখানে তো আরো কয়েক লাখ টাকা বেড়ে যাবে। এটা হচ্ছে যে অপরচুনিটি কস্ট, মানে নেক্সট 6 মাসে আপনি কি করতে পারতেছেন আর আমি কি করতে পারতেছি। আমি পূর্ববর্তী জায়গায় এখনো রয়ে গেছি, কিন্তু আপনি কিন্তু আগায় গেছেন, আপনি আমার চেয়ে 2,40,000 আগায় গেছেন। তো এই হলো মনে করেন যে ডাটা না থাকার অপরচুনিটি কস্ট। ডাটা আমি যে এতবার বললাম যে আপনার ডাটা আসলে মাস্ট থাকতেই হবে। আপনি ডাটা আপনি হয়তো আজকে ইউজ না করতে পারলেও আপনার যদি ডাটা থাকে, এই ডাটার ভিত্তিতে আপনি কোনো না কোনো সময় এটাকে অপটিমাইজ করে ফেলতে পারবেন। আমি যদিও বলবো যে এটা আসলে কোনো সময়ের জন্য আপনার অপেক্ষা করে থাকার সুযোগ এখন আর নাই, কিন্তু তারপরও আপনার ডাটা থাকলে সেটা আসলে আপনি ইউজ করতে পারবেনই। আপনি মনে করেন যে একটা লোকাল দোকান দেন, সেই লোকাল দোকানে মনে করেন আপনি 5 বছর আপনি দোকান দিয়েছেন, তো এখন 5 বছরেতে আপনি কি করছেন, 5,000 কাস্টমারকে সার্ভ করছেন। তো 5,000 কাস্টমারকে যদি আপনি ইনভয়েস দিতেন, 5,000 কাস্টমারকে যদি আপনি ক্যাশ মেমো দিতেন, তাহলে প্রত্যেকটা ক্যাশ মেমোতে আপনি প্রত্যেকের ফোন নাম্বার লিখছেন। ওই ফোন নাম্বারগুলো আপনি যদি কালেক্ট করেন, তাহলে আপনার 5,000 ফোন নাম্বার আছে। তো 5,000 ফোন নাম্বার যদি আপনার থাকে, তাহলে তারা তো আপনার পুরনো কাস্টমার। আপনি যদি তাদেরকে কোনো নতুন অফার করেন, বা আপনি যদি তাদেরকে কোনো SMS করেন, বা আপনার নতুন একটা প্রোডাক্ট আসছে সেটা আপনি তাদেরকে SMS করে জানেন, আপনার তো সেল এখানেই গ্রো করবে, মানে এখানেই বৃদ্ধি পাবে। কিন্তু যদি আপনার সেই ডাটা না থাকে, আর আমিও যদি আপনার মতো করে মনে করেন একটি মুদি দোকান দিলাম, দুজনেই আপনি 5 বছর আগে থেকে মুদি দোকান দিচ্ছেন আর আমি আজকে থেকে মুদি দোকান দিচ্ছি, সেম, দুজনের সেল সেম, দুজনের অবস্থা সেমই। কারণ আপনি তো পূর্ববর্তী ডাটা স্টোর করেন না, পূর্ববর্তী ডাটা আপনার কাছে নাই, সেজন্য আপনি সেই ডাটাকে ইউটিলাইজ করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। আজকে আমি বিজনেস শুরু করে যে অবস্থায় আছে, আপনি 5 বছর আগে থেকে বিজনেস শুরু করে সেই একই অবস্থায় আছেন। কিন্তু আপনার যদি প্রত্যেকটা ক্যাশ মেমো আপনি কি করতেন, স্টোর করতেন, প্রত্যেকটা ক্যাশ মেমোতে প্রত্যেকটা কাস্টমারের আপনি ফোন নাম্বার লিখে রাখতেন, আপনি হয়তো 5 বছর ইউজ করেন নাই, কিন্তু আজকে এসে আপনি কারো পরামর্শ নিয়ে বা আপনার ছেলের পরামর্শ নিয়ে, আপনার ছোট ভাইয়ের পরামর্শ নিয়ে আপনি কিন্তু আপনার বিজনেসে ওই ডাটাটাকে ইউজ করতে পারতেন। তো এই ঘটনাটা এখানে ঘটছে। যে কিছুদিন আগে আমার হচ্ছে যে এক কি বলে একটা কোর্সের একজন ভাই, উনি বলতেছিলেন যে আমার তো ভাই আমি তো কি করি, ওনার হচ্ছে যে বড় শোরুম টোরুম আছে ফ্রি স্ট্রিটের। তো উনি বলতেছিলেন যে আমি যখন থেকে বিজনেস করি তখন থেকে আমার যত কি আছে কাস্টমার আছে, প্রত্যেকটা কাস্টমারের ফোন নাম্বার লিখে রাখি। আমার যে কি কর্মচারীরা আছে তারা আমাকে বলে যে ভাই আপনি এটা কেন রাখেন, সে বলে যে উনি যেটা বললেন যে আমি বলতাম যে এটা আমার কাজে লাগবে একসময়, তোমরা দেখো।
তো আমরা যে কোর্সের আমরা মেম্বার, সেখানে আমরা এই জিনিসটা মানে ওনার সঙ্গে আলোচনা করতে গিয়ে হচ্ছে যে উনি বলতেছিলেন যে ভাই আমার এই ডাটাগুলোকে কোনোভাবে ইউজ করতে পারবো কিনা। তো আমি বললাম যে অবভিয়াসলি আপনি করতে পারবেন। তখন আমি তার সঙ্গে এটা শেয়ার করলাম যে কীভাবে কী করা যায়। তো এই যে উনি যে 5-7 বছর যাবত, উনি অনেকদিন যাবত বিজনেস করতেছেন, তো আমার আসলে এক্স্যাক্টলি খেয়াল নেই যে কতদিন যাবত, কিন্তু অনেকদিন যাবত। যদি সেটা হয় 5 বছর 10 বছর, যে ক বছরই হোক না কেন, যদি 1 বছরও হয়, সে 1 বছরে কাস্টমারের ডাটা যদি তার কাছে থাকে, তিনি যদি এখন তাদেরকে একটা অফার করেন এবং তিনি যদি তাদের সাথে পূর্ববর্তী সময়ে ভালো ব্যবহার করে থাকেন, তাহলে তো ওই কাস্টমারদেরকে তিনি অনায়াসে নিয়ে আসতে পারবেন, তাই না? তো এটা ডাটার হচ্ছে এই পাওয়ার। ডাটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং আপনি যে বিজনেসে করেন না কেন প্রত্যেকটা জায়গায় আপনার ডাটা থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো মোটামুটি আমরা কি করলাম, আপনারা হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে এতক্ষণ আলোচনা করতেছিলাম। এই যে ডাটা তো মূলত আসলে বিজনেস রিলেটেড কথাবার্তা, মানে বিজনেসের প্রত্যেকটা ধরনের বিজনেসের জন্য ডাটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এখানে ডাটা আসছে মূলত ওয়েবসাইটের আলোচনা থেকে। আমরা ওয়েবসাইটের ভিতরে আপনার কি করতে হবে, ওয়েবসাইট আপনার ফাস্ট লোডার হইতে হবে, আপনার ওয়েবসাইটটা কি হতে হবে, আপনার হচ্ছে রেসপন্সিভ হতে হবে, আপনার সেখানে ট্র্যাকিং সেট আপ করা থাকতে হবে, আরো অনেক কিছু একটা ওয়েবসাইটের প্রয়োজন, মানে অনেক কিছু খেয়াল রাখার প্রয়োজন। আপনার অনেক কিছু বলতে এখানে আপনার মহাযজ্ঞ চালাইতে হবে এরকম কিছু না, কিন্তু আপনাকে মিনিমাম অনেক কিছু কি করতে হবে, মেনটেন করতে হবে। তো সেই বিষয়গুলো নিয়ে আলাদা একটা মাস্টার ক্লাস ইনশাল্লাহ তৈরি করব। তখন একটা ওয়েবসাইটকে আমি ডিজাইন তো করে দেখাবো না, সেই ডিজাইন করা বা হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করা, বা কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস বলেন বা শপিফাইতে বলেন, এগুলোতে কি ওয়েবসাইট তৈরি করতে হয়, সেগুলো আপনারা সবাই মানে শিখে নিতে পারবেন যদি কেউ না জয়েনে থাকেন এসব থেকে। কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি একজন বিজনেসম্যান হিসেবে বা আপনি একটা প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে ওয়েবসাইটের ভিতরে কি কি থাকা উচিত এবং কোথায় কিভাবে থাকা উচিত, কোন জিনিসটার ইফেক্ট কেমন, এই জিনিসগুলো নিয়ে আমরা সেই মাস্টার ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব। আচ্ছা, তাহলে এখন আমরা যাই পরবর্তী আলোচনায়।